রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে। এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ, সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম হাফেজ হুসাইন আহমদ আবির। উনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও নামক স্থানে থাকলেও ওনার মূল বাড়ি কিন্তু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের জোরবাড়িয়া গ্রামে। ওনাদের যে গ্রামটি, উনি জানিয়েছেন যে সেই গ্রামে অসংখ্য আহলে হাদিস ঘরানার আলেম রয়েছেন এবং অনেক মানুষ আহলে হাদিস ঘরানারই লোক। ওনার বাবা দাদা ওনারাও আহলে হাদিস ঘরানার আলেম। ওনাকে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল, ঢাকার বেশ নাম করা একটা মাদ্রাসায়। ওই মাদ্রাসাটাও আহলে হাদিস ঘরানার আলেম দ্বারাই পরিচালিত। ওই মাদ্রাসায় ঘটনাটি ঘটেছিল। ওটা একটা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। ঘটনাটি ঘটেছিল ওই মাদ্রাসায় 2000 সালের দিকে। যিনি ঘটনাটি বলেছেন তিনি সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এছাড়া অনেকের কাছ থেকেই এই আবির ভাই ঘটনাটি শুনেছিলেন। তো চলুন ঘটনায় চলে যাই। ওই মাদ্রাসাটা মূলত খিলগাঁও এলাকার, ঢাকার খিলগাঁও গোরান বাজার রোড, ওই রোডের আরেকটা নাম হাড় ভাঙার রোড, ওখানকার একটি মাদ্রাসা। মাদ্রাসার নামটি বলতে উনি নিষেধ করেছেন, এই জন্য বলছি না। আর যে মসজিদটা, ওই মসজিদটা ওখানেই আর কি। ওই সময় মানে 2000 সালের কথা বলছি, ওই সময় মাদ্রাসার মোট স্টুডেন্ট ছিল 40 জনের মতো। ওই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যে বিল্ডিংটা, এইটা 6 তলা বিশিষ্ট। প্রথম তলায় অজুখানা, আর দ্বিতীয় তলা ও তৃতীয় তলা হচ্ছে মসজিদ। চতুর্থ তলায় ইমাম মুয়াজ্জিনের রুম ছিল, আর পঞ্চম তলায় মাদ্রাসা, যেখানে ছাত্ররা আবাসিক থাকতো, লেখাপড়াও করতো। আর ষষ্ঠ তলায় ছাদ। মুয়াজ্জিন সাহেবের রুম আর ইমাম সাহেবের রুম পাশাপাশি ছিল। মুয়াজ্জিন সাহেবের রুমের একটু বিবরণ দেয়া যাক, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। ওনার রুমের বিবরণটা এরকম যে, ওনার রুমের যে দেয়ালটা, এই দেয়ালের উপর দিকে আধা ফুট রড দেয়া, ফাঁকা ফাঁকা, মানে ভেন্টিলেশন সিস্টেমের জন্য আর কি। কেউ যদি চেয়ার নিয়ে ওখানে দাঁড়ায়, তাহলে ওই রডের ভেতর দিয়ে ওই রুমের ভেতরে মুয়াজ্জিন সাহেবকে দেখা যাবে। ওই বিছানা বা অন্যান্য সামগ্রীগুলো দেখা যায়। মূলত ওই রুমগুলা টেম্পোরারি রুম, কোনো কারণে পরবর্তীতে সেটা যাতে আবার ভেঙে ফেলা যায় যদি কোনো প্রয়োজন হয়, এই জন্য ওইভাবে করা আর কি রুমগুলো। আর একটা ব্যাপার ছিল যে ইমাম সাহেব বা এই মুয়াজ্জিন সাহেবকে তো ডাকতে হতো অনেক সময়। তো দরজা নক করলে ওনারা হয়তো বা টের পাচ্ছেন না, তখন আবার অনেকে দাঁড়িয়ে ওই গ্রিলের ফাঁকা দিয়ে ওনাদেরকে ডাকলে ওনারা শুনতে পেতেন। তো এটাও একটা কারণ ছিল ওই ভেন্টিলেশন ছাড়াও ওইভাবে রুমের ওইখানে গ্রিলটা দেয়ার। তো আমরা মুয়াজ্জিন সাহেবের রুমের বিবরণ শুনলাম। এইবার চলে যাই মূল ঘটনায়। তো ঘটনাটা যেদিন ঘটে, এটা কিন্তু দিনের বেলাতে ঘটেছিল। ওখানকার একজন শুভাকাঙ্ক্ষী, যিনি মাদ্রাসায় বিভিন্ন সময় বাচ্চাদেরকে খাবার দাবার এগুলো দিতেন, ওনার স্বার্থ অনুযায়ী উপকার করার চেষ্টা করতেন। উনি প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে বাচ্চাদেরকে নিজের বাড়িতে নিয়ে যেতেন, 10 জন বাচ্চাকে। তাদেরকে খাওয়া দাওয়া করাতেন। বাচ্চারা কিছু সময় কোরআন তেলাওয়াত করতো। এটা প্রতি মাসেই একবার করে উনি করাতেন আর কি। তো যেহেতু উনি প্রতি মাসে করান, তো ওই রকমই একটা নির্দিষ্ট মাসের ওই নির্দিষ্ট দিনে উনি 10 জন বাচ্চাকে নিতে আসছেন। তো উনি গাড়ি পাঠিয়ে দেন, গাড়িতে বাচ্চারা উঠে যায়। কোন 10 জন যাবেন সেটা ওই মাদ্রাসার যিনি হুজুর ছিলেন, উনি এটা ফিক্সড করে দিয়েছিলেন। এখন দেখা গেল 9 জন বাচ্চা চলে আসছে, তারা গাড়িতে উঠে গেছে, কিন্তু একজন বাচ্চা যার নাম হচ্ছে আব্দুর রহমান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ছাত্ররা আব্দুর রহমানকে খুঁজেছে কিন্তু পাচ্ছে না। পরে হুজুরকে জানানো হয় যে হুজুর, আব্দুর রহমানকে তো পাওয়া যাচ্ছে না। তখন হুজুর বলেন যে ঠিক আছে, খুঁজে দেখো আবার কোনো জায়গায় গিয়ে আটকা পড়লো কিনা। অনেক সময় ওয়াশরুমে গিয়ে তো আটকা পড়তে পারে বাচ্চারা, এরকম হয় না? খোঁজা হলো কিন্তু না, পাওয়া যাচ্ছে না। এরপরে হুজুর মুয়াজ নামক একজন স্টুডেন্টকে বললো যে মুয়াজ বাবা, তুমি যাও, তুমি গিয়ে মুয়াজ্জিন সাহেবের ওই রুমটার ওদিকে যাও, ওদিকে আছে কিনা। এখানে বলে রাখা ভালো, বাচ্চারা কি করতো, মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে মুয়াজ্জিন সাহেবের রুমে গিয়ে শুয়ে থাকতো। মুয়াজ্জিন সাহেবের রুমে যদি দেখা যেত যে তালা খোলা, তখন কিন্তু এই কাজটা করতো। ওই চিন্তা থেকেই হুজুর বলেছিলেন যে ওই দিকটাতে যেতে। তো মুয়াজ কি করেছে, ওই দিকটাতে গিয়েছে। এখন ওই দরজাটা বন্ধ, মানে ভেতর থেকে বন্ধ। মুয়াজ কি করেছে, একটা চেয়ার দিয়ে ওই যে গ্রিল দিয়ে ভিতরে তো দেখা যায়, সে দেখার চেষ্টা করেছে। সে যখনই চেয়ারের উপর দাঁড়িয়ে গ্রিল দিয়ে ভেতর দিকে তাকিয়েছে,
প্রচন্ড জোরে এক চিৎকার দেয় এবং এক চিৎকারে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে তার এই গগন বিদারী চিৎকার শুনে নিচ থেকে হুজুররা এবং মাদ্রাসার অন্যান্য স্টুডেন্টরা ছুটে আসে ওই দিকটাতে। দেখা গেল যে মুয়াজ পড়ে আছে, ও চেয়ার থেকে নিচে পড়ে গিয়েছিল, কারণ ওইখানেই তো সেন্সলেস হয়ে গিয়েছিল, বেশ আঘাতও পেয়েছিল সে। এরপর তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন মুয়াজ একটি ভয়ঙ্কর বিবরণ দেয়। মুয়াজ জানায় যে সে যখন ওই চেয়ারে দাঁড়িয়ে ওই গ্রিলের ভেতর দিয়ে তাকিয়েছে যে ওই জায়গায় আব্দুর রহমান আছে কিনা, যখন সে তাকিয়েছে তখন দেখে ভয়ঙ্কর কুচকুচে কালো অনেক মোটা বড় একটা সাপ পেঁচিয়ে, মানে গোলাকৃতিতে নিজের শরীরটাকে পেঁচিয়ে বিছানার উপর রয়েছে আর কি। আর ওইটার সাথে তার অনেকটা চোখাচোখিও হয়েছে। মূলত এই ধরনের ভয়ঙ্কর সাপ সে জীবনে কখনো দেখে নাই, আর এই কারণেই সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো কিছুক্ষণ পরে আব্দুর রহমানকেও পাওয়া যায়। আব্দুর রহমানকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, আব্দুর রহমান কোথায় গিয়েছিল? তো আব্দুর রহমান কোন একটা কাজের কথা বলেছিল আর কি। ওই জায়গাতে কিন্তু আব্দুর রহমানকে হুজুর একটু সন্দেহ করতে থাকেন। আর আব্দুর রহমানের চাল চালনাতেও আসলে কেউ কখনো সন্দেহ করে নাই, তার সবকিছু স্বাভাবিক ছিল। তো যাই হোক, ওই সময়ের মতো ওই যেই বাড়িতে যাওয়ার কথা সবাই ঠিকঠাক মতো যায়। রাতের বেলা আব্দুর রহমানকে দুইজন হুজুর ডাক দেন। একজন হুজুরের নাম হচ্ছে হাফেজ জাকারিয়া, আর একজন হুজুর তার নাম হচ্ছে হাফেজ আবু জাফর। তো এই দুইজন কি করেছেন, এই আব্দুর রহমানকে ওনাদের রুমে গিয়ে জিজ্ঞেস করেন যে বাবা বলো তো সত্যি করে, আমরা তো তোমার উস্তাদ, মিথ্যা বলবা না, তোমার ভালোই হবে, তুমি কে আসলে, আর এখানে কেন এসেছ, আর এই মুয়াজ যে জিনিসটাকে দেখেছে ওটা কি তুমি ছিলা? তখন আব্দুর রহমান কিছু সময় চুপ থেকে বলে যে জি হুজুর, ওটা আমি ছিলাম, আমি তো মানুষের রূপ ধরে শুয়েছিলাম, মুয়াজ যে কিভাবে এভাবে আমাকে দেখলো আমি নিজেও বুঝতে পারি নাই। যেহেতু দেখে ফেলেছে, মানুষজন আমারকে নিয়ে সন্দেহ করছে, তা আমি এখানে থাকবো না। হুজুরও বলেন যে ঠিক আছে, তোমার এখানে না থাকলেই ভালো হবে, তুমি চলে যাও। আর ওই সময় আব্দুর রহমান জানান যে সে মূলত হাফেজ হওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছিলেন এবং তার এক অদম্য বাসনা সে কোরআনে হাফেজ হবে। তো যাওয়ার আগে এই জাকারিয়া হুজুর যিনি, তাকে বলে গিয়েছিলেন যে হুজুর, আমি যখন হাফেজ হব তখন আপনার জন্য ইনশাল্লাহ আমি একটা হাদিয়া রেখে যাব, আপনি সেটা গ্রহণ করবেন। হুজুর সেটাতে সম্মতি দিয়েছিলেন। তো এরপরে এই আব্দুর রহমান আর ওই মাদ্রাসায় থাকেনি। অনেকেই চিন্তা করেন যে আব্দুর রহমান সে জিন ছিল। আসলে হুজুর জানতেন, শুরুতে তো আসলে এই বিষয়গুলো ওইভাবে বলেন নাই, এই কারণেই মূলত এই বিষয়টা ওই সময়ের মতো চাপা পড়ে যায়, তাহলে মাদ্রাসা একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে। যাই হোক, একটা সময় এসে সবাই জানাজানি, মানে সবাই যখন জেনে গেছে তখন তো সবাই বুঝতে পেরেছে। তো ওই যে যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনি মূলত বিভিন্ন সময় ঘটনাটি বলেছেন। ঘটনা কিন্তু এখানে শেষ না। এই ঘটনা প্রায় 9 বছর পর, 2009 সালের কথা। এই যে হাফেজ জাকারিয়া হুজুর যিনি, তো উনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্নে উনি দেখছেন ওই আব্দুর রহমানকে। আব্দুর রহমান এসে হুজুরকে সালাম দিয়ে বলছেন, হুজুর আমি হাফেজ হয়েছি, আপনার জন্য একটা হাদিয়া রেখে গেলাম। এরপরে হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুরের ঘুম ভাঙার পর হুজুর দেখেন ওনার পাশে একটা জায়নামাজ, তসবি এটা আছে, একটা পুটলি আছে। পুটলির মধ্যে কি আছে এটা অবশ্য আবির ভাই জানাতে পারেন নাই আমাদেরকে। অনেক সময় তো চলে গেছে। এই যে জাকারিয়া হুজুর যিনি, ওনার তো আসলে বয়স হয়ে গেছে, মাদ্রাসাটাও আগের থেকে আরো অনেক বড় হয়েছে, স্টুডেন্টরা বেশি আসছে। ওনার বয়সের কারণে আসলে এত চাপ উনি নিতে পারেন না, যার কারণে ওই মাদ্রাসায় উনি আর এখন নাই। উনি ওনার নিজ এলাকাতেই একদম বাড়ির কাছে একটি হেফজোখানার দায়িত্বে রয়েছেন, নিরিবিলি পরিবেশে আছেন, এত চাপ নাই। বয়সের কারণে আসলে এই চাপগুলো নেওয়াটা অনেক কঠিন হয়, আর এতগুলো বাচ্চার বিভিন্ন বিষয় তো খেয়াল রাখতে হয়। তো উনি এখন আছেন, হুজুর ভালো আছেন। আর ওই মুয়াজ্জিন সাহেব এখন উনি কোথায় চলে গেছেন এই বিষয়ে অবশ্য আবির ভাই জানাতে পারেন নাই, কারণ উনি ওইখানে একটা নির্দিষ্ট সময় পড়ার পর মোহাম্মদপুরের দিকে আর একটা মাদ্রাসায় চলে আসেন। যেহেতু ওই খিলগাঁওয়ের ওই মাদ্রাসার দূরত্বটা বেশ ভালোই ছিল মোহাম্মদপুর থেকে, এই জন্য খুব একটা যাওয়া হয় না। 2022 সালে উনি গিয়েছিলেন। 2022 সালে গিয়ে এই তথ্যগুলো পেয়েছিলেন যে এই জাকারিয়া হুজুর উনি অন্য একটি মাদ্রাসা ওনার বাড়ির কাছে আছেন, আর ইমাম মুয়াজ্জিন সাহেব যে কোথায় আছেন এটা উনি আসলে বলতে পারেন না। প্রিয় লিসেনার্স, ঘটনাটা এ পর্যন্তই। মাদ্রাসা কেন্দ্রিক এরকম ঘটনা কিন্তু আসলে আমরা শুনতে পাই। তবে এখানে একটি বিষয়, জিনেরা তারা তাদের মতো করে থাকে, অনেক সময় তাদের অনিচ্ছাতেই মানুষ ভয়ঙ্কর সুরতে দেখে ফেলে।
কেউ কি ইচ্ছা করে নিশ্চয়ই সাপের আকৃতি থাকবে না, কারণ সে তো জানে যদি কেউ দেখে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে, ও তো এই মানুষে থাকতে পারবে না, নিজের পরিচয়টা জানাজানি হয়ে যাবে। তো এইভাবে অনেক সময় আমরা দেখতে পাই বিভিন্ন ঘটনাতে যে জিন চায় না কেউ তাকে দেখুক, তারপর মানুষ কোনো না কোনো ভাবে দেখে ফেলে। এটা খুব রেয়ার ঘটনা যে আমরা বলবো তা না, অনেক ক্ষেত্রে এইটা হয় যে জিন চিন্তা করছে তাকে কেউ দেখছে না, অথচ মানুষ দেখে ফেলেছে, জিনের সাথে চোখাচোখি হয়ে গেছে মানুষের। আর জিন যদি বুঝতে পারে যে সে দৃশ্যমান হয়ে গেছে, মানুষ দেখে ফেলেছে, তখন জিনেদেরও ক্ষতি হতে পারে। এই জন্য জিন কি করে, ওই মানুষের উপর চড়াও হয়। এরকম অনেক রহস্য রয়ে গেছে এই বিষয়গুলোর মধ্যে, যেগুলো আসলে আমরা সবসময় জানতেও পারি না, বুঝতেও পারি না। হাফেজ মাহিউদ্দিন সাহেব, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে। আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আপনি যে ঘটনাটি শেয়ার করবেন, জি। এই ঘটনাটি কোথাকার ঘটনা, কিভাবে ঘটেছে, কোথায় ঘটেছে? ঘটনাটা আমি যেটা শেয়ার করবো সেটা মুন্সিগঞ্জ। তো উনি প্রবাসী ছিলেন প্রায় 10-12 বছরের বেশি, বিদেশে থাকাকালীন ঢাকায় বাংলাদেশে আজকে আসলেন। জি। তো ওনার গ্রামের বাড়িতে গেলেন। তো ওনার সাথে যে ঘটনাটা ঘটে গেছে প্রায় সপ্তাহখানেকের আগে দিয়ে উনি আমার কাছে আসলেন। তো উনি যখন নিজ বাড়িতে যান, গ্রামের বাড়িতে, তো সবাই তার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা সবাই মিলে একটু রাত্রেবেলাতেই একটু সবাই আলোচনা করতে লাগলো, আড্ডা দিতে লাগলো। তো এর প্রায় রাত 1:30 বেজে গেছে, তা বাজারের মধ্যে আলোচনা করতে করতে, আড্ডা দিতে দিতে। তো যখন উনি বাড়ি ফিরতেছিলেন, তো উনি বাড়ি ফেরার পথে উনি একা হয়ে গেলেন। সবাইকে যার যার বাড়িতে পৌঁছে দেওয়া হলো, কিন্তু উনি ওনার বাড়িতে যখন আসতেছিলেন, তো বাড়ি ফেরার পথে তার একটি খাল ছিল, পুকুর যেটা ছোটখাটো। উনি ওই খালটা পার হবেন, সেই মুহূর্তে উনি আমাকে বললেন যেটা, যা ওনাকে প্রথমে পেছন থেকে একটা ডাক দেওয়া হয়। সে ডাকটা হচ্ছে, বলতেছে ভাইজান। তো উনি এইটা ভাবলেন যে হয়তো আমাকে, আমি তো গ্রামতে আসলাম, হয়তো আমার পরিচিত কেউ হতে পারি। তো উনি পেছনের দিকে তাকালেন, দেখেন যে না, পেছনে কেউই নেই। তখন তার দৃষ্টি নাকি সেই খালের মধ্যে গেছে। তখন উনি দেখতে পেলেন যে কোনো দেহ গঠন নেই, শুধু মাথাটা বিশাল আকৃতির, আর দুটা হাতের কবজি, শুধু দুটা পাঞ্জা পানিতে ভেসে আছে, এবং মাথাটা যে ভেসে আছে সেটা বিশাল আকৃতির ভাবে। তার যে অবয়বটা, দেহ গঠনটা কিচ্ছু নেই, শুধু মাথা এবং দুটা হাতের কবজি পানির মধ্যে ভেসে আছে। ওটা দেখার সাথে সাথে উনি খুব ভয় পেলেন, এবং সেখানে উনি দ্রুত সেই জায়গাটা ত্যাগ করে উনি বাড়িতে গেলেন। তো বাসায় যে কাউকে কিছু বলবেন বা কাউকে কিছু জানাবেন সেটা তার ছিল না, সবাই ঘুমিয়েছিল। তো উনিও নিজ মনে দোয়া পড়ে বিছানায় ঘুমাতে গেলেন। যখন উনি ঘুমাতে গেলেন, তো গ্রামে এখনো শীত প্রচন্ড আছে। তো উনি বললেন, যখন আমি একটা গায়ের মধ্যে কম্বল নিয়ে উঠলাম, ঠিক 5টা মিনিট আমি পুরোপুরি ঘুমাতে পারিনি। 5 মিনিট পর সেই কম্বল আমার কাছ মাথার থেকে সরিয়ে বলতেছে ভাইজান। তো আমি আবার উঠলাম, চোখটা খুলে দেখলাম, বলে আমি অন্ধকার তো ছিল, কিন্তু যেটা আমার চোখে ভেসে আসলো, পানির মধ্যে আমি যা দেখে আসছি, দুটা হাতের কবজি এবং বিশাল আকৃতি যে মাথাটা, সেই বিকৃত চেহারাটা। আমার মাথার থেকে কম্বলটা সরানোর পর, মুখ থেকে কম্বলটা সরানোর পর, এই কম্বলটা কিন্তু নিচ থেকে সরে গেল, উনি সরেনি। উনি বলতেছে আমার কম্বলটা নিচ থেকে সরিয়ে আমাকে ডাক দিতেছে ভাইজান। তখন আমি আমার চোখ খুলে তাকিয়ে দেখি ঠিক ওই রকম, ঠিক ভাসমান অবস্থায় দুটা হাত এবং সেই চেহারাটা, বিকৃত চেহারাটা দেখা যাচ্ছে। তখন উনি একটা জোরে চিৎকার করে উনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে ওনাকে দিনের বেলাতে সুস্থ করা হয়। এমনিতেই গ্রামের তারা নিজস্বভাবেই একটু ভয় দেখানোর যে কথাটা উনি বললেন, উনি বলছেন যে না, এই গ্রামে এগুলো কিচ্ছু না, তুমি হয়তো নতুন আসছো অনেকদিন পর, ভয় ভীতি এমনি হতে পারে, তারা কিছু বলেনি। কিন্তু ঘটনা আবার সেদিন সন্ধ্যা রাত্রেতেই ঘটনাটি ঘটে। দিনের বেলাতে উনি খুব স্বাভাবিক ছিল। সবাই যখন ওনাকে বুঝালো যে এটা কোনো কিছুই না, তুমি হয়তো অনেক শুনছো গ্রামের বিষয়ে, স্বাভাবিক নিয়ে নাও। তো উনি দিনে সম্পূর্ণ সবকিছু তার ভালো ছিল এবং ঘুরতেও গিয়ে আসছে। সন্ধ্যার পরবর্তীতে ওনার শরীরটা খুব দুর্বল হয়ে পড়ে এবং উনি বলে যে আজকে আমি বাইরে যাব না, আমি সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়ব। তো উনি বলতে লাগলেন যে আমি যখন ঘুমাতে গেলাম সন্ধ্যা, মানে রাত 8টা বেজে গেছিল, রাত 8টার দিকে উনি ওনার বেডরুমে যখন যাবেন, উনি বেডরুমে দেখতে পাইতেছেন যে কেউ ঘুমিয়ে আছে।
তো উনি আওয়াজ দিলেন যে কে ঘুমাইতেছে, একটু আমাকে উঠো, আমি ঘুমাবো। ওনার আম্মুকে বা কাউকে নাকি জানাতে লাগলেন যে আমার বেডরুমে কে ঘুমিয়ে আছে, তুলতে বলো, আমি ঘুমাবো। তো সবাই বললো যে না, ওই ঘরেতে কেউ নেই, তুমি ভুল দেখতেছো, তুমি যা ঘুমাতে পারো, ওখানে কেউ নেই। পরবর্তীতে উনি ওনার বেডরুমে যখন গেলেন, যখন সেই তার চাদর জড়ানো ছিল, চাদরটা সরালেন, ঠিক ওই অবয়বটা মানে আকৃতি বিকৃত চেহারাটা আর 2টা হাত তার বালিশের মধ্যে ওইভাবে রাখা, এবং সেইখানেও ওই একই শব্দ তার পেছন থেকে আসলো। সামনে তো উনি শুয়ে আছে, যে বিকৃত চেহারাটা এবং হাতের কবজিটা, দেহ গঠন নেই, কোনো বডি নেই, আর পেছন থেকে আবার সেই একটা শব্দ আসছে, ভাইজান। তখন তিনি ওইখানে খুব অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে তাকে যখন অন্যান্য হুজুরকে দেখানো হয়েছিল, সবাই বলল উনি বিদেশ থেকে আসছে, তো ওনাকে আপনার আত্মীয় স্বজন না কুফুরি জাদু টোনা করছে, বান মারছে, এই করছে সেই করছে না। পরবর্তীতে আমার কাছে আসলো, ওনাকে জিন ধরছে। সেটা নিমতলি যে একটা এলাকা আছে, খুব ভয়ঙ্কর জিন, সেই তাকে জিনে আসর করা। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসার পরে ঠিকঠাক করে দেওয়া হয়েছে। এখন আজকে আমাকে বলা হয়েছিল যে মাঝে সাঝে শুধু ওই কথাটাই শুধু উনি আর কাঁধে আসে, কিন্তু চেহারা আর এবং হাতের কবজিটা দেখতে পারতেছে না। বলো যে আমি এইগুলো এখন দেখি না, কিন্তু ভয় ভয় লাগে, আর শুধু কানের মধ্যে শব্দটাই আমার আসে, ভাইজান ভাইজান বলে ডাকতে থাকে। তা আমি আজকে ফোন করে বলেছিলাম আচ্ছা আর হবে না, ঠিক হয়ে যাবে সবকিছু ভাইয়া। এটাই ওকে, আচ্ছা, আমার মনে পড়ে না যে আমি আপনাকে ওখানে এই প্রশ্নটা করেছি কিনা। আপনি অনেক মানুষের ভয় যারা পায় তাদের সমাধান করে দেন এবং অনেক মানুষের ভয় ভাঙান। এরকম কখনো হয়েছে যে আপনি কোন একটা কারণে আপনি কখনো ভয় পেয়েছেন? এরকম আছে? আমাদের ভয়টা তেমন না যে আমরা যে ভয় থাকলে তো আমাদের এই বিষয়টা আমরা হাজির করি আমরা যখন বসি, এবং এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা দিন রাত্রেবেলা আমাদেরকে নিয়ে কথা বলতে হয়, তো এই জন্য আমাদের ভিতরে ভয়টা নেই। আমরা প্রতিটা রাত এইভাবে তাদের সাথে কথা বলা হয়, যার কারণে আমাদের এখনো কোনো ভয় নেই। তবে আমরা হয় অনেক আজ থেকে না, প্রায় অনেক আগেই যখন কিছু ভয়ঙ্কর বিষয়গুলো যখন কাজ করতে গিয়েছিলাম, তখন খুব ভয় পাওয়া গেছে। তখন তারপর আবার কিছু মানুষের কারণে, আচ্ছা, যেমন আমাদের দেখা একজন মসজিদেরই খতিব ছিলেন, উনি ওনার ছাত্রীকে জিন ধরেছিল। তা আমি যখন কাজ করতেছি, সেই ইমাম সাহেব হুজুর এত ভয় পেয়ে তার মানে একটা লাফ দিয়ে সোফা দাঁড়িয়ে গেছে। তখন আমাদের ভিতরে ভয় চলে আসছে যে ওস্তাদজি আপনার কেন এমন হলো? তো বললো না না না, আমি না ভয় পেয়ে গেছিলাম, কারণ আসছে তো আমার চোখে ধরা পড়ে গেছে। আমি একদমই তখন আমিও ভয় পেয়েছিলাম। প্রশ্নটা হয়তো খুব অন্যরকম লাগতে পারে, তারপরে করি। সেটা হচ্ছে যে এরকম কখনো হয়েছে যে আপনি আসলে যাকে হাজির করতে চেয়েছেন সে হাজির না হয়ে অন্য একজন আপনার সামনে হাজির হয়েছে? এরকম কখনো হয়েছে? এরকম হয় না? আচ্ছা, তখন কি করেন? হ্যাঁ, সেটা আমি আরেকটু বিষয় বলি। মিরপুর 12.5 কালসি, ওখানে একটা জিন আছেন আব্দুল্লাহ করে নাম, আমি ওনাকে ডাকতেছিলাম। তো সেখানে হচ্ছে আব্দুল্লাহ, উনি একজন খুব বড় আলেম, 250 ভাষা কথা জানে। উনি ভারত চলে যাবেন, কারণ ওইখানে একটু সমস্যা ছিল। তো সেই জিনটাকে যখন আমাদের রাত্রে বসে ডাকতেছিলাম আমাদের এলিমের জন্য, কিছু শিক্ষা দেওয়ার জন্য, তো আমরা খুব বারবার স্মরণ করতেছি, আপনি আসেন, আমাদের খুবই প্রয়োজন, আপনাকে আমার দরকার। আসছে অন্য একটা জিন। তো উনি সে বলতেছে যে না, উনি তো আসতে পারবে না। তো আমি বললাম আমি তো আপনাকে খুঁজিনি, আমি তো আপনাকে তালাশ করিনি, আপনি কেন আসছেন? বলছে আমাকে দেওয়া তুমি সব। বললাম না। তো এই যে জিনটা আসছিল, উনি ওনার মতো আলেম ছিলেন না এবং ভালো ছিলেন না। উনি এসে আমাদের একটা লোককে একটা ক্ষতি করে গেছিল। উনি একটু বদমেজাজি ছিলেন। তো ওনাকে যখন বললাম তোমার লাগবে না, তুমি চলে যাও, আমরা আব্দুল্লাহকে খুঁজতেছি, আমরা সেই সম্মানী যিনি আলেম আছেন, উনাকে আমাদের অনেক কিছু প্রশ্ন করতে হবে, উনাকে দরকার। আমরা এই কথাটা কেন বললাম? আর আমি বিশেষভাবে একটা জিনিস লক্ষ্য করেছি, জিনদের ভিতরে প্রচুর অহংকার, অর্থাৎ কিছু কথা বলবো তাদের প্রচুর অহংকার এবং মেজাজ খুবই চড়া থাকে। একটু 19-20 হলেই কাউকে না কাউকে আঘাত করেই যায়। ওই আমি যখন ওনাকে ডাকলাম, তার ছোট একটা বাচ্চাকে এবং একটা মানুষটাকে মানে আঘাত করে গেছে। আজও পর্যন্ত সে ভুক্তভোগী চলতেছে, এখন ডাকলে সে আর আসে না। আচ্ছা,
এখন আসে না। তা Okay. আব্দুল্লাহ পর আসছিল, কিন্তু আমরা সমাধান আর পাইনি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি আসসালাম। নিশাত, মিরপুর 1 থেকে এসেছি। আপনার সঙ্গে যিনি আছেন আমি সঙ্গে তার আমার হাজবেন্ড আছে। জি আমার নাম নূর। একটু কাছে এসে বলতে হবে। জি জি, আমার নাম নূর। আমরা মিরপুর 1-এ থাকি, মিরপুর 1 সলিমুদ্দিন মার্কেট। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আপনি যে ঘটনাটা শুরু করবেন সেই ঘটনাটা আসলে এখনো ঘটছে এবং সেই ঘটনাটা শেষ হচ্ছে না কোনোভাবে, এবং আপনি এখনো সাফার করছেন প্রতিদিনই। এবং এইখানে আপনার মা আপনার সঙ্গে এসছেন, আপনার হাজবেন্ড আপনার সঙ্গে এসছেন, এবং আপনি নিজেও আপনার কাছ থেকে প্রথমে শুনি যে ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে, এই তারপর আপনার হাজবেন্ড কাছে। জি এই ঘটনাটা শুরু হয়েছিল 2010 সালে, যখন আমরা উত্তরাতে থাকতাম। কামারপাড়া নামে আমরা একটা জায়গায় ছিলাম, ওইখান থেকেই ঘটনাটা শুরু হয়। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। এটা 2010 সালের কাহিনী। জি তখন আমি আগে থেকেই ভূত এফএম শুনি। তখন থেকে মানে কিছুটা যখন দেখতাম, মনে করতাম যে হ্যালোসিনেট হচ্ছে বা অন্য কিছু এই টাইপের, সবসময় এইগুলো ভেবেই এগুলোকে পাত্তা দিতাম না। আর একদিন আমি বসেছিলাম, ওই দিনও শুক্রবারই ছিল, ভূত এফএম শুনবো, এরকম বেশি রাতও না, 10:30 11টা এরকম টাইম হবে। আমি একটু বাসার ডিটেলসটা দিয়ে নিই। আমরা ছিলাম 3 তলাতে, আর সামনে একটা বাসা ছিল টিন শেড। ওইখানে একটা বড় আম গাছ ছিল, ওইখানে মানে কিছু ঝামেলা ছিল। যাই হোক, তো ওইখানে আমি বাসায় যখন জি জি অবশ্যই। তা তোমার ওখানে যখন ওর যে সময় বাসায় ছিল, ওটা কিরকম টাইম ছিল? ওই টাইমটা ছিল 10:30 থেকে 11টা পর্যন্ত। ওই টাইমে আমি জানালার কাছে বসেছিলাম। হঠাৎ দেখি যে একটা মেয়ের মতো, মানে আকৃতিটা মেয়ের ছিল, বাট ফেস দেখা যাচ্ছিল না। একটু বয়স্ক ধরনের। মানে বয়স্ক ছিল কিছুটা। যাই হোক, ওরকম একটা মেয়ে ছিল বসা। ওই মেয়েটা তখন মানে মুখটা লুকানো টাইপ বসা ছিল। তখন আমি তাকিয়েছিলাম, ডাকি সেটা এইসব। ছিল চালের উপরে বসা ছিল, যেটা হাত পা এক জায়গায়, যেটাকে আমরা বলি হামাগুড়ি টাইপের দিয়ে ওভাবে করে বসা ছিল, চুলগুলো সামনের দিকে ছিল, দিয়ে চালের উপর বসেছিল। হ্যাঁ, তারপর আমি কিউরিওসিটি বশত মেয়েটাকে ডাক দিই। ডাক দেওয়ার পরে কিছুক্ষণ ডাকাডাকির পরে সে অ্যান্সার করে না বা তাকায় না। অনেকক্ষণ পরে যখন আমার রাগ হয়, তখন একটু আমি ডাক দিই। তখন সে যখন তাকায় আমার দিকে, মানে ফেসটা কেমন ছিল এটা এক্সপ্লেন করা সম্ভব নয়। একে তো মনে হচ্ছে তাকিয়ে আছে, বাট তার চোখটা মানে দেখা যাচ্ছে না, একদম ফুল একটা মানে ছায়া টাইপের কিছু দেখা যাচ্ছে। এত ভয়ানক ছিল এটা, যেটা বলে এক্সপ্লেন করা আসলে সম্ভব নয়। একদম ফুল তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছিল যে এখনই হয়তো আমাকে এসে ধরবে বা কিছু বলবে। অনেক রাগান্বিতভাবে তাকিয়েছিল। এই ছিল আমার প্রথম কাহিনী। মানে আপনি হচ্ছে ওই ওই আপনার এখন যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলো তো খুব সিভিয়ার। আপনি আপনার হাজবেন্ড আছে এখানে, যেমন আপনি ওনারা বলছিলেন যে আপনার সামনে, চোখের সামনে মুহূর্তের মধ্যে আপনার হাতে বিভিন্ন জায়গায় দাগ পড়ে যায়, বিভিন্ন হ্যাঁ, জায়গায়। বিভিন্ন ধরনের স্ক্র্যাচ পড়ে, তারপর আরবি ওয়ার্ড ওঠে কিন্তু উল্টো। তারপর খ্রিস্টিয়ানদের যে ক্রুশ আছে সেটাও উল্টো হয়, মানে এরকম ধরনের কিছু চিহ্ন হয়, মানে আবার বিভিন্ন ওয়ার্ড লেখা ওঠে। এখানে আমি তোমার এটাকে ক্লিয়ার করে দিচ্ছি সবার জন্য। সেটা হচ্ছে, ও যেটাকে দেখেছিল সর্বপ্রথমে চালের উপর যেটা কথা বলছে, এই জিনিসটাই আমাদের ধারণা মতো, এবং আমরা অনেক হুজুর দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, তাদের সবার ভাষ্য অনুযায়ী এই জিনিসটাই সেই জিনিস। ইভেন অনেক ক্ষেত্রে যখন জিন হাজির করা হয়েছে আজ পর্যন্ত অনেকবার। করানোর পরে প্রত্যেকবার স্বীকারোক্তি এসেছে ওর এখন পর্যন্ত যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সেই সময় থেকে শুরু হয়েছিল, এবং সে যখন চালে যে বসেছিল, তখন যখন তাকে ও ডেকেছিল, ও তখন থেকে এসেছে ওর সাথে। আর এইটা মেন প্রবলেমটা শুরু হয় আমাদের বিয়ের পরে থেকে। বিয়ের প্রথম দিকে আমি অনেকটা এথিস্ট টাইপের ছিলাম, যে আমি ধর্ম বিশ্বাস করতাম না, কোনো কিছু বিশ্বাস করতাম না সেভাবে করে। এইথিস্ট ছিলাম। বিয়ের প্রথম দিকে ওর কিছু কিছু সিনড্রোম দেখা দেওয়া শুরু করলো। এটা হচ্ছে গিয়ে অক্টোবরে 2017 সালে মিরপুরে, আমাদের বর্তমান যে বাসায় আমরা অবস্থান করছি এই বাসায়, যে ও অনেক সময় দেখা যেত আমার উপর রাগ করে আমাকে মারতে চাচ্ছে,
একদিন শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে আমার আঙুল ধরে বলছে যে তোমার আঙুলটা আমি ভেঙে দিই। আমি চিন্তা করেছি যে হয়তো রাগ করেছে বা দুষ্টুমি করছে, এরকম চিন্তা করে বলেছি যে তাহলে ধরো ভেঙে দাও। তখন আমার মা দেখেছে যে ও ভাঙতে গিয়েছে পুরোপুরি, আমি টান দিয়েছি, মা দেখেছে, দেখে ওকে বকা দিচ্ছে, দিতে দিতে তখনও বলছে যে আমি এরকম করিনি, তো না আমি এটা করিনি। তখন আমরা চিন্তা করলাম হয়তো কোনো মেন্টালি প্রবলেম হতে পারে, এরকম তো সাধারণ হয় মানুষের। নতুন পরিবেশে এসেছে, এত টানাটানি গিয়েছে, বিয়ের একটা সিজন গিয়েছে, এই জন্য এটা হয়েছে। কিছুদিন যেতে না যেতে আমাদের বাসায় কিছু লোকজন আছে, আমরা আড্ডা টাড্ডা দিচ্ছি, হঠাৎ করে ওর হাতে একটা বাইটের চিহ্ন। চিহ্নটা পুরোপুরি সাপের দাঁতের মতো, 3টা দাঁত, বাচ্চাদের দাঁতের সাইজের মতন গ্যাপ করে সাপের মতন 3টা দাঁত। ও মানে আমাদের কাছে এসে হাতটা দেখিয়ে পুরো কান্না করে ফেলেছে যে আমার কি এখনো কামড়াচ্ছে কি যেন। দেখো আমরা ঠিক বুড়া আঙুলের সাইড থেকে, রাসেল ভাই আপনি দেখতে পারবেন, এইখান থেকে 3টা দাঁতের দাগ একদম সাপের মতো। মানে বুড়ো আঙুলের ঠিক নিচের দিকটায় আমরা চিন্তা করছি হয়তো অ্যালার্জি বা এই টাইপের কোনো কিছু হবে, যেটা অ্যালার্জি টাইপের কোনো কিছু একটা দাগ পড়েছে। তার কিছুদিন পরে আমার এক ফ্রেন্ড আমার দেশের বাড়ি থেকে ঢাকায় বেড়াতে আসে তার ওয়াইফকে নিয়ে। আসলে আমাকে ফোন দেয় যে নতুন বিয়ে করেছিস, আমি আসি তোর বাসায় দেখা করতে। আমরা তাকে নিয়ে আসি, বাসায় নিয়ে এসে আমরা রাত্রি আনুমানিক 3টা পর্যন্ত আড্ডা দিয়ে আমরা আমাদের রুমে যখন শুতে যাওয়ার আগে আমি আর আমার ওয়াইফ মার রুমে গিয়েছি আমার, তাকে গুড নাইট দিতে, যে আমরা শুতে যাব। এরকম সময় হঠাৎ করে নুপুরের শব্দটা প্রথমে আমার ওয়াইফ পাওয়া শুরু করলো। নুপুরের শব্দ পাচ্ছে, তারপর বলছে যে এরকম নুপুরের শব্দ বারান্দা থেকে আসছে, মা তুমি কি এটা শুনতে পাচ্ছ? তখন মা একটু খেয়াল করে দেখে বলে মাও শুনতে পাচ্ছে। এবার দুইজনের এরকম দেখে আমি তারপরে চিন্তা করলাম কীরকম নুপুরের শব্দ, আমি একটু খেয়াল করে দেখি। এবার আমি শুনতে পেয়ে আমার কেন জানি আচমকে একটু ভয় লাগা শুরু হলে আমি মোবাইল ফোন থেকে ইউটিউবে যে সূরা ইয়াসিন চালিয়ে দিলে নুপুরের ও বলছে খালি যে সাউন্ডটা বাড়ছে, এটা বন্ধ করে সাউন্ডটা বাড়ছে। বলতে বলতে রাসেল ভাই সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ও চিল্লিয়ে উঠে খাটে শুয়ে আমাকে ধরতে আসছে, মারবে, যে সাউন্ডটা বন্ধ করো থেকে এবার কর। ফেসটা দেখতে, সেই সময় ওর ফেসটা দেখতে কেমন বলা যায় যে রাগান্বিত দুর্গা বলে যেরকম, ওই টাইপের, মানে বড় বড় চোখ করে এমনভাবে যে আমাকে মেরে ফেলবে, এই টাইপের একটা ফেস এক্সপ্রেশন তৈরি করে। আমরা তো ভয় পেয়ে যে এটা এরকম কেন হচ্ছে। তখন আমার পাশের রুমে তো আমার ফ্রেন্ডরা ছিল, আম্মুকে বললাম কি তুমি দ্রুত যাও, যে ওদেরকে ডাক দাও। আম্মু কিছু চিন্তা না করে আম্মু ওদেরকে ডাক দিতে গেল। ওইটুক সময় আমি ধরে রেখেছি, যদিও একটু ভয় লাগছে, বিশ্বাস করি না ভয় লাগছে। এবার ওরা আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আসলো, এসে দেখলো এই অবস্থাটা। একটা কথা এখানে তুমি স্কিপ করে গিয়েছো, তোমার ফ্রেন্ডের ওয়াইফের সাথে এই প্রবলেমটা ছিল। ওটা বলবো। তা ওরা আসলো, এসে দেখলো যে আমার ফ্রেন্ডের ওয়াইফের এই প্রবলেমটা ছিল, যেই কারণে ওরা বুঝতে পেরেছে, দেখে যে আসলে এটা কি হচ্ছে। এইবার ওরা এসে সাথে সাথে বাসার যে জানলার পর্দা ওগুলো নিল, মানে এক্সট্রা যে পর্দাগুলো আমাদের রাখা থাকে ওগুলো নিজে আয়না টাইনা এগুলো যা আছে এগুলো ঢেকে দিয়ে পাশের বাসা থেকে বললো যে মরিচ নিয়ে আসো, এই নিয়ে আসো, কিছু জিনিসপত্র রিচুয়াল টাইপের জিনিসপত্র যেগুলো দিয়ে ভূত তাড়ায়, এরকম জিনিসপত্র কিছু নিয়ে আসলো, নিশুগুলো করলো। কিন্তু তেমন কোনো বেনিফিট হলো না হওয়ার কারণে ও তো আমাকে মারবে, সবাইকে মারবে, এমন একটা অবস্থা। আমরা 3-4 জন বন্ধু বান্ধব, 3-4 জন আমার ফ্রেন্ড, কাজের মহিলা, আমার আম্মু, শুধু 3-4 জন মিলে আমরা ওকে ধরে রেখেছি, হাত পা ধরে রেখেছি, কিন্তু আমরা ওর সাথে জোরে পারছি না। এক পর্যায়ে হলো কি, কারো একজনের কাছ থেকে, আমাদের রাসেল ভাই খেয়াল নেই, কোনো একজনের কাছ থেকে ওর বা পাটা ছুটে যায়, ধরে রাখতে যে বা পাটা ছুটে গেলো, বা পাটা উঁচু করে খাটের উপরে একটা আঘাত করে, আস্তে করে আঘাত করার সাথে সাথে আমরা খাটে কাজের বুয়া শুদ্ধ 2-3 আমরা প্রায় 4-5 জন খাটের উপর, সবাই খাটটা ভেঙে নিচে নেমে যাই। নেমে গেলে এর মধ্যে প্রায় আজান দেবে অবস্থা। এর মাঝখানে আরও কিছু কাহিনী আছে যেগুলো পার্সোনাল ইস্যুর জন্য আমি স্কিপ করে গেলাম। তা আজান দিবে এমন সময় সব কিছু একটু ঠান্ডা হলো। আমরা চিন্তা করলাম যে যাক, যেহেতু ফজরের আজান দিয়েছে তখন, তাহলে এখন হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে গেল। সবাই একটু নিঃশ্বাস পেলাম স্বস্তির, যে এখন হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজান শেষ হতে না হতেই আবার যা তাই শুরু। প্রথমে উঠে বসলো, এবার আমরা তো সবাই অবাক। আমরা ম্যাচের কাঠি যেভাবে যা ছোটবেলায় শুনেছি যে ম্যাচের কাঠি বা ম্যাচ দেখলে ভয় পায়, এমনভাবে ম্যাচ নিয়ে আসছি, আমার হাতে ম্যাচ। ও সুন্দরভাবে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলছে যে ম্যাচটা একটু দেখতে পারি তোমার হাত থেকে, ম্যাচটা একটু দেখি।
ম্যাচটা আমি ওর হাতে দিলাম, যে দেখি ম্যাচটা চেলো, যেহেতু এখন সেন্সে আছে, এখন ম্যাচটা আমার হাতে থেকে নিয়ে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলছে যে ম্যাচ তো এখন আমার কাছে, তুমি আগুন কিভাবে জ্বালাবা। এই আবার সেই একই রকম প্রবলেম শুরু। এইটা বলার পরে থেকে আবার সেই সিনড্রোমগুলো শুরু, মারামারি কাটাকাটি, সবার মধ্যে মারতে যাচ্ছে। এরকম করতে করতে ভোর হয়ে গেল, পুরোপুরি আলো উঠে গেছে সেই সময়। অনেকে হয়তো বিশ্বাস করে যে রাত্রিবেলায় শুধু এরকম প্রবলেম হয়, বাট আমরা যেটা দেখেছি প্রবলেম যাদের হওয়ার তাদের রাত দিন দেখে হয় না। আমাদের দিন হয়ে গিয়েছে তখন। আমরা সকাল 6টার দিকে আমার এক মামাকে ফোন দিয়ে বললাম যে এরকম এরকম সমস্যা, যদি আশেপাশে কোনো ভালো হুজুর বা কেউ থাকে তাকে নিয়ে আসো। তা সে এক মাদ্রাসার হুজুরকে নিয়ে আসলো, মসজিদ প্লাস মাদ্রাসার হুজুর, তাকে নিয়ে আসলো। নিয়ে এসে সে আমাদের রুমে ঢুকেছে। সে জানতো না যে এটা কতটা সিরিয়াস। সে আমাদের রুমে ঢুকে ওকে ধরে কিছু সূরা পড়ছিল। তখন আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি রুমে ঢুকছি, সে সূরা পড়ছে, মামা টামা সবাই ওকে ধরা। সেই অবস্থায় আমি ওকে রুমে ঢুকতে ঢুকতে দেখি ওর সেন্সলেস হয়ে গেল সূরা পড়তে পড়তে। ও বেডে বসা, সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হতে হতে রুমের লাইট ফ্যান সব অফ হয়ে গেল। এবার কিছুক্ষণ পর ওর সেন্স যখন ফেরত হলো, লাইট ফ্যান আবার জ্বললো। এখন হুজুর আমাদেরকে বলছে যে যাক, সব সমস্যা চলে গেছে, আমি এখন আসি। তা আমরা রাসেল ভাই সে সময় বুঝতে পারিনি যে হুজুরটা নিজেই কতটা ভয় পেয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তা আমরা সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলাম আরেকবার, যে যাই হোক হুজুর এসেছিল, সব সমস্যা মিটে গেছে। হুজুর চলে যাওয়ার রাসেল ভাই সর্বোচ্চ 10 মিনিট পরে আমাদের ফ্ল্যাটটা 7 তলায়, বিল্ডিং এ 7 তলার উপরে আমাদের রুমের পুরো সাইড থাই গ্লাস শুদ্ধ, পুরো আপনার জানালা দেয়াল শুদ্ধ, সবকিছু কেঁপে উঠতে না উঠতে আবার সেই হাসি দিয়ে আবার সেই প্রবলেম শুরু, পুরো সেরকম চেঁচামেচি, মারতে আসা। এর মধ্যে আমরা আবার চিন্তা করলাম যে যেহেতু কিছু হয়নি, আমরা হুজুরকে আবার ফোন দিই। হুজুরকে ফোন দিয়েছি, কিন্তু হুজুর প্রথমবার বলছে আসছি। এরপর আধা ঘন্টা এরকম আমরা টর্চার সহ্য করার পরে যখন হুজুরকে ফোন দিলাম, হুজুর আর ফোন ধরে না। এইবার ওই জিনিসটা, ওর যে জিনটা বলছে যে হুজুর তো আর আসবে না, হাসি দিয়ে বলছে হুজুর তো আর আসবে না, হুজুর তো ভয় পেয়েছে। এইভাবে বলতেছে হুজুর তো আর আসবে না, হুজুর আমাদের দেখে তো ভয় পেয়েছে, আমি তো দেখা দিয়েছি, হুজুরে তো আমি চেহারা দেখাইছি। ভালো কথা। এবার আমরা কি করব, কিছু খুঁজে না পেয়ে এর মধ্যে আরেকজন হুজুর আনতেও তো সময় লাগবে আমাদের। এর মধ্যে আমরা কোরআন শরীফ, মুসলমানদের কোরআন শরীফ আমরা ওর বুকের উপর দিয়ে রাখলাম, যে বুকের উপর কোরআন শরীফ রেখে দেখি কি হয়, যেহেতু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ও কোরআন শরীফ শুদ্ধ, কোরআন শরীফটা জিনটা নিজেই কোরআন শরীফটা হাতে নিয়ে উঠে বসে কোরআন শরীফ সরিয়ে দিচ্ছে হাত দিয়ে। আর যতবার আয়না ঢাকা হচ্ছে রুমের মধ্যে, প্রত্যেকবার আয়নার পর্দা যখনই ও আসছে, বিল্ডিং কেঁপে উঠছে, থাই গ্লাস কেঁপে উঠছে, দিনের বেলা ভাই এটা কেঁপে উঠে আয়নার পর্দা পড়ে যাচ্ছে, আয়না যে কাপড় দিয়ে আমরা ঢেকে রাখছি সেই কাপড়টা পড়ে যাচ্ছে। এরপরে আরও হুজুর আনা হলো, কিছু 2-1 দিনের মধ্যে এভাবে করে চলতে থাকলো। কিছু হুজুর আনা হলো, কেউ যেটা বলে শ্মশানে পাঠা বলি দিয়েছে আমাদেরকে দিয়ে, এরকম আরও কিছু জিনিসপত্র করেছে তারা। মাঝে ডক্টর দেখানো হয় যে আমার বাবাকে যখন জানানো হয় এইসব কাহিনী, তখন সে বলে যে আগে ডক্টর দেখাতে। তো আমরা এরকম করে সাভারের একটা ডক্টরকে দেখাই। সে আমার বিভিন্ন ধরনের টেস্ট দেয়, সব কিছু দেওয়ার পর যখন রিপোর্ট আসে সন্ধ্যার সময়, সব রিপোর্ট নর্মাল লেখে, তখন সে সব সিনড্রোমগুলো জানতে চায়। দেন আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ ছিল, আমরা রাসেল ভাইয়াকে দেখিয়েছি যেটা। হ্যাঁ, তো ওই ভিডিও ফুটেজটা আমরা ওই ডক্টরকে দেখানোর পরে সে নিজেই ওটা দেখে বলে যে আপনারা একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন। সায়েন্সের যুগে এগুলো কেউ বিশ্বাস করে না, বাট আপনারা একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন, এটা বলে সে জাস্ট আমাকে একটা রিল্যাক্সের জন্য একটা ঘুমের ওষুধ দেয়। আর এর মধ্যে কিছু জিনিস বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে ওর আব্বুকে যখন জানানো হয়েছিল তখন বিষয়টা এমন সিরিয়াস হয়ে গিয়েছিল যে হঠাৎ করে ওর গলা কেউ ঠেসে ধরলে দেখা যায় না যে কে ধরছে, বাট গলার ওই জায়গায় যে মানুষের আঙুলের মতন ছাপ, 3টা আঙুলের ছাপ, গলায় 3টা আঙুলের ছাপ, স্পষ্টভাবে 3টা আঙুলের ছাপ পড়তো। যেই ছাপগুলো থেকে ওর প্রায় 1.5-2 মিনিট, ইভেন 3 মিনিটের মতন সময় পর্যন্ত ওর নিঃশ্বাস বন্ধ হয়ে থাকতো, দম বন্ধ হয়ে থাকতো। যেই সিমটমগুলো দেখে আমরা চিন্তা করলাম যে আমাদের পক্ষে আর এইভাবে করে মানে রাখা সম্ভব হচ্ছে না, এইভাবে করে যে আমরা এত বড় রিস্ক নিয়ে রাখতে পারবো না আর কাউকে না জানিয়ে। যেহেতু প্রথমে চিন্তা করেছিলাম হুজুর দেখালে বা কোনো কিছু ছোটো কিছু করলে হয়তো এটা সলভ হয়ে যাবে, তখন আমরা ওর বাবার পাশে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারপর ওর বাবার বাসায় যাওয়া হয়। ওখানের কাহিনী কি কিছু তুমি বলতে চাও? তুমি বলো।
তা ওখানে যখন ওর বাবার বাসায় যাওয়া হয়, ওর আব্বু এনারা বিশ্বাস করতো জিনিসগুলো, কিন্তু এইভাবে করে যে নিজেদের ফ্যামিলির মধ্যে হবে কখনো চিন্তা করতে পারে নাই। ওখানে আমরা যাই, ওখানে গেলেও একই রকম সিনড্রোম দেখা দেওয়ার পর একবার একটা তান্ত্রিক ছিল, একটা হিন্দু, তা কি যেন জটা, হয়তো তাকে আমাদের ওই অঞ্চলে জটা নামে খুব খ্যাত সে, তার কাছে যাওয়া হয়। সে গেলে বলে কি তোমার সাথে 3টা জিন আছে, তা তার মধ্যে 3টা জিন আছে, সে ছাড়িয়ে দিতে পারবে বলে আমাদেরকে কিছু রিচুয়াল দেয়। রিচুয়াল দেওয়ার পরে কোনোভাবে সেই জিনিস যায় না, কিন্তু তার কাছ থেকে আসার পর আমাদের প্রবলেমগুলো আরও বাড়তে থাকে। আগে যেহেতু শুধু গলা ঠেসে ধরে রাখতো, এখন মানে পুরোপুরি শরীরে মারের দাগ হয় এবং পুরো শরীরের বডিতে স্ক্র্যাচের দাগ, সেটাও 3 আঙ্গুলের। এখন এইভাবে করে চলতে থাকলে কিছুদিন পর আমরা চিন্তা করি তার 1 থেকে 2 দিন পর যে এইভাবে করে আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আমরা অন্য হুজুরের সাহায্য নিই। সেই হুজুরের নাম হচ্ছে তুফান হুজুর। সিরাজগঞ্জের ওদিকে যদি কেউ থাকে, শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া ওদিকে থাকলে তুফান হুজুর, তাকে সবাই চিনবে। তা এই উনার সাহায্য নিয়ে উনি সর্বপ্রথম সঠিকভাবে ওর যে প্রবলেমের জিনটা সেটাকে হাজির করতে সক্ষম হয়। তা উনি যেদিন আসে সেদিন যখন আমাদেরকে বসায়, সাধারণভাবে আমরা প্রথমে চিন্তা করি একটা হ্যাংলা পাতলা মানুষ, দেখে মনে হচ্ছে না সে হুজুর, সে কী বা করবে, এতজন আসছে গেছে কিছু করতে পারে না। সে ওকে বসানোর পরে প্রথমে বিভিন্ন রিচুয়ালি ডাকে, সে জিনদেরকে ডাকলে সবাইকে বলে, আশেপাশে ওর আব্বু আমি শুদ্ধ যারা থাকে সবাইকে বলে ওকে একটু শক্ত করে ধরে রাখবেন, যেতে আমাকে আঘাত করতে পারে। আমরা সবাই ধরে রাখি। তা ডাকলে কিছু রিচুয়ালি ডাকার পরে আসার পরে সে একটা লাঠি নিয়ে ওর পাশ থেকে সার্কেল করে একটা। তা সার্কেলটা করার পরে আপনার জিনকে বলে তুই এবার ঠান্ডা হ, তুই দেখ তুই এখান থেকে বেরোতে পারবি কিনা। তা তখন জিনটা ঠান্ডা হয়ে বলে কি না আমি এখন আর বেরোতে পারবো না জায়গা থেকে, বলে তুই কে। তারপর জিনের উপর কিছু মানে টর্চার করে, জিনকে কিছুভাবে মারে, কিছু স্পেল পড়ে। বলে রাখা ভালো, এগুলো সব মুসলিম স্পেল, আমাদের সুরা টুরা এইসব পড়ে আঘাত করার পর বলে তুই কি এখন আমাদের সাথে কথা বলবি? তখন ও বলে হ্যাঁ রাজি আছি, আমি এখন আপনাদের সাথে কথা বলবো। তখন বলে তোরা কয়জন? বলে যে আমরা 3 জন। বলে যে 3 জন তো ওর মুখ দিয়েই বলছে? হ্যাঁ ওর মুখ থেকে বলছে, আমার ওয়াইফের মুখ থেকে বলছে যে তোরা কয়জন? তা ওর মুখ থেকে বলছে যে আমরা 3 জন। বলে যে তোরা কারা, কি পিচাস, কি ধরনের জিন? তা বলে আমরা পিচাস, বলে কিছু ধরনের জিনের কথা বলে আমরা পিচাস। এখন বলে যে তার মধ্যে জিন বলতেছে তার মধ্যে আমি মুসলমান আর 2 জন আছে, এরা 2 জন হচ্ছে হিন্দু। তা বলে হিন্দু, বলার পর বলে তোরা কি করে যাবি? বলে আমরা এই মেয়েকে ছেড়ে যাবো না, যেভাবে করে সাধারণভাবে অনেকেই জানে জিনে বলে যাবো না, এই করবো না ওই করবো না, ওইভাবে বললে তখন সেই হুজুর ওই জিনের উপর আবার একটু টর্চার করে। কিছুটা টর্চার করার পরে জিনগুলো যেতে রাজি হয়। বলে হিন্দু জিন 2টা বলে সেই সময় যে আমাদেরকে তো পাঠিয়েছে সেই জটা, যে জটার কাছে তোমরা গিয়েছিলা, সে জটা আমাদেরকে পাঠাইছে তোমাদের কাছে। তা বলে তাহলে তোরা চলে যা। বলে আমরা তো যাইতে পারবো না, আমরা গেলে জটা আমাদের উপর অত্যাচার করবে। তখন বলে আচ্ছা তাহলে একটা কাজ কর, তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে চলে যা। পরে ওখান থেকে ওই জিন 2টা কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআন শরীফ ধরে প্রতিজ্ঞা করে চলে গিয়েছে। সাথে এই যে জিনটা আমাদের এখন স্টে করছে, এই জিনটাকেও কালেমা পড়ে কোরআন শরীফ ছুঁয়ে তবা করানো হয়েছিল যে তুই চলে যাবি। ও তবাও করেছিল, কিন্তু ওই 2টা জিন, যে 2টা হিন্দু ছিল, ওই 2টা চলে গিয়েছে, কিন্তু এ আর যায়নি। কিছুদিনের জন্য গেল। থাকার পরে কিছুদিন পর থেকে আবার সিনড্রোম শুরু হলো। এইবার কিছুদিন পর আবার একটা হুজুর দেখালাম আমরা এরকম সিনড্রোম দেখতে যে নিশ্চয় বন্ধ হয়ে যায়। আমি আবার একটা জিনিস দেখতে পেতাম যে আমার সাথে সবাই বসা, বাট আমি দেখতে পাচ্ছি কেউ একজন মানে ছায়ামূর্তি টাইপের 3 জন বা 6 জন একটা বড় প্লেট টাইপের কিছু এনে আমাকে নিয়ে যেতে আসছে। এরকম দেখে আমি চিল্লাপাল্লা করতাম, মাঝে দেখতাম যে উল্টো দিকে নামাজ পড়ছে বাট উল্টো দিকে, পশ্চিম দিকে না, উল্টো হয়ে নামাজ পড়ছে, এরকম কিছু জিনিস দেখতাম। তারপর সাউন্ড পেতাম যে কেউ আমাকে ডাকছে বাইরে আসতে, রাত্রেবেলার দিকে প্রায় 2:30-3টার দিকে, তখন দেখা যেত আমাকে ডাকছে। অনেক সময় এই সাউন্ডগুলো আমার মা বাবা বা আশেপাশে যারা থাকতো তারাও পেত, গেট খোলা হলেও আর কাউকে দেখতে পেত না। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি।
আসসালামু আলাইকুম, আমি জুনাদ বিন জাফর। আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানার গরিবেরঝিল গ্রাম থেকে বলছি। আজকে কিছু কথা না বললেই নয়। যখন থেকে বুথ এফএম এর শুরু 2009 কি 10-এর দিকে, আমি এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না, তখন থেকেই কিন্তু আমি ডাউনলোড করে এবং সরাসরি শুনছি সবগুলা ঘটনাই এ টু জেড, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনতে না পারলে পরবর্তীতে ডাউনলোড করে শুনছি, এইভাবে এখনো পর্যন্ত লেগে আছি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার চাকরির সুবাদে আমি 2013 ডিসেম্বরে কক্সবাজার জেলার মধ্যে আমার চাকরিটা হয়। আমি কোনো কিছুই বলছি না, কারণ অনেকেই আমাকে চিনেন এবং জায়গার নামটা যদি মেনশন করি দেখা যাচ্ছে যে অনেকের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমি জায়গার নামটা মেনশন করছি না। তো যখন আমার চাকরিটা হয় তখন যাওয়ার পরে পরিচিত তেমন কেউ ছিল না, কারণ নতুন ব্যাচেলরদেরকে কেউ বাসা দিতে চায় না, এটা তো সব জায়গায় হয়। তো এক মামার মাধ্যমে আমি ওনার এক ফ্রেন্ডের বাসায় 1 মাসের জন্য থাকি। তো আমার অফিস টাইম ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আমার রুমমেট যারা ছিল ওনারা স্বাভাবিক ব্যবসা যেহেতু করতো, ওনাদের দোকান ছিল, ওনারা রাতে সকাল 10টার দিকে চলে যেত, আসতো রাতের 10টা বা 11টার দিকে। তো আমার অফিস যেহেতু 5টা পর্যন্ত আমি অফিস করে চলে আসতাম, বাদ বাকি টাইমটা আমার হলে এমনিতে ঘুরে ফিরে কাটতো বা রুমের মধ্যে এমনিতেই বসে থাকতাম, এইভাবে চলতো। তো একদিনের ঘটনা, যাওয়ার 15 কি 20 দিন পরে ডিসেম্বরে হবে, সেটা 2013 ডিসেম্বরের 15 তারিখ অথবা 20 তারিখের দিকে হবে। তো আমি একদিন অফিস থেকে এসে আসরের পরে শুয়েছি, মাগরিবের 10 মিনিট আগে চোখের মধ্যে একটু তন্দ্রা ভাব, যে ঘুম আসবে। আমি ভাবছি একটু পরে আজান দিবে, নামাজটা পড়ে নিব, আজান দিলে। তো রুমটা একটু অন্ধকার টাইপের ছিল আমার। রুমের সাথে একটা আমার ওয়াশরুম ছিল, ওয়াশরুমের দরজাটা খোলা ছিল। তো আজান দেওয়ার যেহেতু 10 মিনিট বাকি, একটু ঘুম আসছে, পুরোপুরি আসেও নাই। ওই সময় দেখলাম আমার কপালের দরজা যেহেতু একেবারে লক করা ছিল, বন্ধ ছিল, কপালের মধ্যে আমার কে যেন টাচ করছে। সাথে সাথে আমি চোখ খুলে দেখি যে আমার মাথার পাশে একটা ছেলে, বয়স হবে 16 কি 17, দাঁড়ায় আছে। একটা কালো কালারের শার্ট, আর ওই শার্টের মধ্যে স্টার চিহ্ন, ওই ধরনের মানে তারার ইয়ে ছিল, মার্কা ছিল আর কি অনেকগুলা। কালো শার্টের মধ্যে সাদা কালারের অনেকগুলা তারা ছিল। আর নিচেরটা আপনি আসলে খেয়াল করেন, উনি কি লুঙ্গি পরেছিল নাকি আসলে এটা আবছা, মানে ধোঁয়া বলবো না, একটা ছায়া, ডাইরেক্ট মানুষ, কুচকুচে কালো। এটা ফেসটা আমি সঠিকভাবে ইয়ে করি না, কিন্তু আমি কাপড়টা, ড্রেসটা আমি মার্ক করছি। ওই সময় আমি চোখ খুলে দেখি যে উনি আমার দিকে তাকায় আছে। মানে দেখতে আমি আসলে দৌড়ে যখন দরজার কাছে গিয়ে দরজাটা খুলি, তখনই দেখি যে সেম জিনিসটা আমার দরজার বাইরে দাঁড়ায় আছে। তখন আমি শকড, যে পিছনে ফিরে দেখি যে ওখানে ভিতরে আর কেউ নাই। তখন ওই বাইরের লোকটাকে দেখতেছি, ওইটা আমারই রুমমেট। তখন উনি আমাকে বলতেছে যে জুনাদ ভাই, আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন, আমি আপনাকে ডেকে বিরক্ত করতেছি। আসলে আমি আপনাকে আধা ঘন্টা ধরে দরজা নক করতেছি, আপনি তো কোনো রেসপন্স দিচ্ছেন না, ওই জন্য একটু জোরেই নক করলাম। তো আপনি মনে হয় মাইন্ড করছেন। তখন আমি তাকে কি উত্তর দিব, আসলে বাসাটা হারাই ফেলছি। ওই সময় সে বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো রেখে বলছে আচ্ছা ভাই আমি আসি, তাহলে চলে গেছে, আসে বলে চলে গেছে। তখন আমি চিন্তা করতেছি যে এই যদি এখানে বাইরে হয় আমার রুমমেট যে কাপড়টা পরে আসছে, সেম কাপড় পরা, সেম বয়সের একটা ছেলেকে আমি আমার রুমের ভিতরে দেখলাম। মানে যখন আমি দরজা করলাম দেখি যে সে ভ্যানিশ নাই। তো এই জিনিসটার পরে আমি প্রচন্ড ভয় পাই। ভয় পাওয়ার পরে আমার পাশে আমার চাচির বাসা ছিল, চাচির বাসাতে চলে যাই আমি। এরপর থেকে যে কদিন ছিলাম ওই বাসাতে আমি ছিলাম যে মূলত 1 মাস, এর চেয়ে বেশি ছিলাম না, পরে বাসায় শিফট করে ফেলি। তো 1 মাসে আমি এরপরে 5টা পর আমি আর একলা বাসায় থাকতাম না। পরে শুনি যে আমার রুমমেটদেরকে আমি 2 দিন পরে ঘটনা বলে আমি বলছি আসলে এই ব্যাপার, বলে যে ঘটনা তো এটা, এখানে এই বাসার তো আরো সমস্যা আছে। এই বাসার মধ্যে মানে প্রযুক্ত দেখে বন্ধ করছিল একবার, বন্ধটা এখন চলে গেছে। ওখানে তো রাতের 2টা 3টার দিকে যখন উঠে ছাদের মধ্যে, তখন মানে পায়ের মধ্যে স্যান্ডেল পরে যদি চেষ্টায় যদি হাঁটেন, যে শব্দটা হয়, মানে ঘষে যদি আপনি স্যান্ডেলটা না তুলে ঘষে হাঁটার যে শব্দটা হয়, ওইরকম শব্দ হয়, মানে কেউ একজন হাঁটে সেখানে ছাদের উপর। ওই জিনিসটা আমার রুমমেট থেকে শুনি। এরপরে আমি বাসা চেঞ্জ করে চলে আসি। তো
এই ছিল ঘটনা, মানে এই ঘটনাটা রিলেটেড আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। এরপরে অন্য বাসার মধ্যে চলে আসি, আরো কিছু ঘটনা আছে অন্য বাসার মধ্যে, এটা অন্য একটা এপিসোডে বলবো যদি এই ঘটনাটা সিলেক্ট হয় আর কি। আরো কিছু ঘটনা ইনশাল্লাহ পাঠাবো আমি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি রিপন আদিত্যমারি লালমনিরহাট থেকে বলতেছি। আমি যে ঘটনাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর একটা ঘটনা, যেটা আমি শুনেছিলাম একজন হুজুরের কাছ থেকে। আমি যখন ঢাকায় ছিলাম, পুরান ঢাকায়, সেই সময় একটা হুজুরের কাছে তার একটা ঘটনা শুনেছিলাম। যে আমি যখন নামাজ পড়তে যাই, সেই সময় একটা হুজুরের সাথে আমার কথা হয়। তিনি কথা বলতে বলতে তিনি তার একটা ঘটনা আমাকে ছোট্ট করে শেয়ার করেন। তো আমি চেষ্টা করব তার ঘটনাটা আপনাদের মাঝে তার মতো করে বলার। তো ঘটনাটা ছিল হচ্ছে পুরান ঢাকার লালবাগ এলাকায়। তো আমি যে হুজুরের কথা বলছি তার নাম হচ্ছে মাওলানা হাফিজুর রহমান। তার গ্রামের বাসা সঙ্গত কারণে বলা যাচ্ছে না, তিনি যেহেতু এটা যে আমি শেয়ার করতেছি তিনি এটা বলতে নিষেধ করেছেন। তো সেই হাফিজুর রহমান ভাই তার একটা ঘটনা ঘটেছিল, এটা এখন আমি আপনাদের কাছে শেয়ার করব। তো একদিন পুরান ঢাকায় একটা জায়গায় একটা মাহফিলের আয়োজন করা হয়। যে এলাকাবাসী, সেখানকার এলাকার মানুষেরা একটা মাহফিলের আয়োজন করে। তো তিনি যেহেতু সেই এলাকার মুয়াজ্জিন ছিলেন, তো তিনি ভাবলেন যে মাহফিলটা শুনে আসা যাক। তো তিনি মাহফিলে গেলেন এবং মাহফিল শুনতে শুনতে রাত যখন 12টা পার হয়ে গেছে, তো তিনি চিন্তা করলেন যে যেহেতু তাকে ফজরের নামাজ পড়তে হবে, সো আর এখানে অপেক্ষা করা উচিত না, তার বাসায় যে ঘুমানো উচিত এবং সকালে আবার যেহেতু উঠতে হবে। তো তিনি মাহফিল শোনার পর তিনি বাসার দিকে রওনা হলেন। তো পুরান ঢাকায় আসলে রাস্তাগুলো, মেইন রোড থেকে ভিতরে যে রাস্তাগুলো যাওয়া লাগে, সেগুলো অলিগলিগুলো খুবই চিপাচাপা রাস্তা। তো তিনি তার রাস্তার পথ ধরে তিনি যেতে শুরু করলেন। তো তার বাসার কাছাকাছি না যেতেই, মানে তার বাসা মনে করেন যে আরো যে ঘটনাটা যেখানে ঘটেছিল সেখান থেকে তার বাসা আরো 1/2 কিলোমিটার দূরে। তো এমন একটা জায়গায় তিনি দেখেন যে রাত 12টা বাজে আর একটা রেস্টুরেন্টের মতো একটা দোকান খোলা আছে এবং সেখান থেকে এত পরিমাণ বিরিয়ানি কাচ্চির সেন মৌ মৌ করতেছে। তিনি লোভ সামলাতে পারলেন না। তিনি চিন্তা করলেন যে রাতে যেহেতু তিনি এখনো খাবার খান নাই, তো আজকে আসলে এখানে একটু খাবারটা টেস্ট করা যাক, দেখি কিরকম। তো তিনি সেই দোকানে গেলেন এবং যে দেখলেন যে বাহ, দারুণ, তো সেই মানে সুন্দরভাবে খুবই চাকচিক্যপূর্ণ একটা দোকান, সাজানো গোছানো। তো তিনি বিরিয়ানির অর্ডার দিলেন। তো তিনি যখন বিরিয়ানির দাম জিজ্ঞেস করলেন যে কত করে রাখতেছেন, তিনি প্রথমে যেটা শুনলেন খুবই অবাক হয়ে গেলেন। কারণ নর্মালি ঢাকা শহরে সেই সময়ে ঘটনাটা 2015 সালের এদিকে ঘটেছিল। তো তিনি যখন দাম জিজ্ঞাসা করলেন, তখন সেখানকার যিনি সার্ভ করতেছিলেন তিনি বললেন যে 50 টাকা। তো তিনি অবাক হলেন, মানে 50 টাকা মানে? হ্যাঁ হুজুর, আজকে 50 টাকাতে আমরা দিচ্ছি, আর রাত অনেক হয়েছে তো এই জন্য 50 টাকায় এখন দিচ্ছি। তো হুজুর ভাবলেন যে হতেও পারে, যেহেতু রাত 12টা বেজেছে, হয়তো খাবারগুলো নষ্ট হবে, যার কারণে তারা এত কম টাকায় খাবারগুলো হয়তো বা সার্ভ করতেছে শেষ করার জন্য। তো হুজুর চিন্তা করলেন যে ভালোই হলো, টাকাও সেভ হবে। যেখানে নর্মালি আপনার বিরিয়ানি 150 টাকা থেকে 200-250 টাকা, আর সেখানে এরা চাচ্ছে 50 টাকা, ভালোই তো। তো তিনি যখন তার সামনে খাবার নিয়ে আসা হলো এবং যখন তিনি খেতে বসলেন, তার কাছে খাবারগুলো কেন জানি সাধারণ বিরিয়ানির মতো মনে হচ্ছিল না, একটু অস্বাভাবিক মনে হচ্ছিল। যে খাবারগুলো অন্যরকম, খাবারের টেস্টটা বিরিয়ানির মতো না। তিনি এর আগেও বিরিয়ানি খেয়েছেন, কিন্তু খাবারগুলো কেন জানি অন্যরকম টেস্ট। তো যেটা আসলে তিনি কখনো এই ধরনের টেস্টটা পান না, এটা তার কাছে একটা মানে অস্বাভাবিক টেস্ট মনে হচ্ছে। তো তিনি চিন্তা করলেন যে কিসের গোশ দিয়ে রান্না করছে এই বিরিয়ানি, এরকম খেতে কেন? তিনি জিজ্ঞাসা করতে পারতেছেন না, মানে সংকোচ বা লজ্জার কারণে। তো তিনি পানি চাইলেন, যেখানে সার্ভ করতেছেন তার কাছে বললেন যে ভাই পানি দেন। তো সেই লোকটার
সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ফেসটা কেন জানি যখন তিনি দেখেন তখন হলো ফেসটা কেন জানি ক্লিয়ার দেখা যায় না। মানুষটাকে বোঝা যায় যে হ্যাঁ এটা একটা মানুষ, কিন্তু তার ফেসটা কেন জানি একটু আনভিজিবল। তো এরপরে হলো তিনি যখন পানি চাইলেন, সেই লোকটি তার কাছাকাছি সামনে দাঁড়িয়েছিল এবং লোকটির মানে যখন পানি নিলেন অন্য একটা টেবিল থেকে একটা হলো হাত বাড়িয়ে নিলেন। তো হাফিজুর রহমান ভাই লক্ষ্য করলেন তার হাতটা এত পরিমাণ লম্বা হলো যে সেখান থেকেই তিনি অন্য একটা টেবিল থেকে গ্লাসটা নিয়ে নিলেন এবং সেই গ্লাসটা হাফিজুর ভাইয়ের সামনে রাখলেন। এটা তো দেখে তিনিও বেশ অবাক হয়ে গেলেন যে এটা কি হলো, এটা কেমনে সম্ভব, একটা মানুষ এখান থেকে দাঁড়িয়ে কাছাকাছি থেকে দাঁড়িয়ে এত দূর থেকে একটা গ্লাস কিভাবে নিল। তো তাই এরপর হলো হাফিজুর রহমান ভাই কুশল বিনিময়ের মানে জাস্ট কথা বলার জন্য জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার বাসা কোথায়। তো সেই লোকটি বললো যে মানে প্রথমে কিছু বললো না, তো এরপর আবার জিজ্ঞাসা করলেন হাফিজুর ভাই যে ভাই আপনার বাসা কোথায় বলা যাবে। পরে সেই লোকটা বললো যে এই তো সামনে, ওই যে সামনে এখানে ওয়ালটা আছে না ওর পিছনে। তো হাফিজুর রহমান ভাই তো তিনি যে পাশ দিয়ে দেখালেন সেদিকে তাকালেন, সেদিকে কোনো বাড়ি নেই এবং সেখানে কোনো ওয়াল নেই, সেখানে কিছু দূরে একটা কবরস্থান। তো তিনি অবাক হলেন যে কি ব্যাপার, মানুষটাকে আমি জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় আর তিনি কিনা একটা কবরস্থানের দিকে বললেন যে এই ওয়ালের পিছনে, মানে কি তিনি কনফিউশন হয়ে গেলেন। তো তিনি এতক্ষণে যেহেতু লোকটার সাথে কথা বলতেছেন আর কি খাচ্ছেন ওইভাবে তিনি আসলে খেয়াল করেন নাই। তো তিনি যখন তো খাবারের প্লেটের দিকে মনোযোগ দিলেন এবং যখন খাওয়া দাওয়া শেষ করতে চাইলেন, তো যখন সেই এখানকার মানে বিরিয়ানিতে থাকা যে গোস তিনি যখন খাবেন, খাওয়ার সময় তিনি এতটা অবাক হন যে এটা তো কোনো প্রাণীর গোস হতে পারে না, এটা কোনো মানুষের গোস হবে, কারণ মানুষের হাতের এই সাইডে যদি কখনো একটা ওইরকম টুকরো আর কি তিনি পাইলেন, মানে হাতের আঙ্গুল আছে সামথিং এরকম কিছু একটা, তিনি বুঝতে পারলেন যে এটা এখানে যা কিছু হচ্ছে যা কিছু করতেছে সবকিছুই অস্বাভাবিক। আর এরপরে তিনি যখন এই জিনিসটা বুঝতে পারলেন যে এটা তার সাথে ভৌতিক কিছু ঘটতেছে, অলৌকিকভাবে সেই জাঁকজমকপূর্ণ সেই দোকানটা হঠাৎ করেই মনে হলো যে তার চোখে নিমেষে একটা ধীরে ধীরে একটা পুরনো জলাজঙ্কীর্ণ একটা রেস্টুরেন্ট হয়ে গেল। মানে এটা ধীরে ধীরে, একবারে না, ধীরে ধীরে আস্তে আস্তে মানে সেই চাকচিক্যটা ক্ষয় হতে হতে একটা মানে যে পুরনো একটা হোটেল এরকম দেখা যাচ্ছে। তিনি এতটাই অবাক হইলেন যে যখন তিনি প্রথম আসলেন তখন খুবই সুগন্ধ ছড়াচ্ছিল এবং সেই সাথে এই রেস্টুরেন্টটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। হঠাৎ করে এত সময়ের মধ্যে কেমনে এটা আবার পরিত্যক্ত হলো। আর খাবারের মধ্যে মানুষের পায়ের মানে হাতের পায়ের মতো আঙ্গুলের মতো কিছু একটা দেখতে মানে তিনি বুঝতে পারতেছিলেন, যদি স্পষ্ট না। তিনি তো খুবই অবাক হলেন এবং কি করবেন বুঝতে পারতেছেন না। তিনি বুঝছেন যে কোনো একটা কিছুর পাল্লায় পড়েছেন। তো তিনি হলো পানি দিয়ে হাত ধুয়ে কোনো রকম ভাবে হাত ধুয়ে সেখান থেকে এত পরিমাণ জোরে একটা দৌড় দেন, কিন্তু দৌড় দিতে গিয়ে তিনি হ্যাঁচকাতে মানে একটা কোনো কিছুর সাথে পায়ে লেগে তিনি হলো বাড়ি খেয়ে পড়ে যান। এবং বাড়ি খেয়ে পড়ে যাওয়ার পর যখন তিনি পড়ে যাওয়া অবস্থায় পিছনে তাকান তখন সেই দেখেন যে সেই মানুষটা আর আগের মতো নেই। সেই মানুষটা এখন হলো তার শরীরে কিরকম একটা পোড়া গন্ধ আসতেছে, তার মনে হয় শরীরটা পুড়ে গেছে, একটা আগুনে পড়ে গেলে যেরকম হয় সেরকম। তিনি সেই হাফিজুর ভাইকে আরো ভয় পেয়ে গেলেন এবং তিনি যেহেতু সূরা কালাম জানেন তো তিনি হলো আয়াতুল কুরসি পড়ে নিজেকে যত দ্রুত সম্ভব পড়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি পড়তে পড়তে কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, তিনি ভুলে যাচ্ছেন। তো তিনি উপায় না পেয়ে এত পরিমাণ দৌড় দেন যে বলার বাইরে। এক দৌড়ে তিনি হলো তার বাসার কাছাকাছি চলে আসেন এবং তার সাথে থাকা কলিগদের তিনি হলো শেয়ার করেন যে এরকম ঘটনা ঘটেছিল আসার সময়। তো পরবর্তীতে তার কলিগরা আসলে তাকে অভয় দেয় এবং সেদিন রাতটা তিনি সেই হাফিজুর ভাই ঘুমাতে পারেননি। তিনি এরকমটা অনুভব করেন যে তিনি যখন ঘুমাচ্ছে মানে শোয়ার জন্য বিছানায় শুয়েছেন সেই সময় চতুর্পাশ দিয়ে তার বাড়ির মানে রুমের চতুর্পাশ দিয়ে কীরকম কান্নার সাউন্ড, কীরকম পোড়া গন্ধ এরকম সাউন্ড তিনি পাচ্ছেন, যার কারণে তিনি কোনোভাবেই ভয়ে ভয়ে সেদিন রাতটা পার করে দেন। এবং যখনই তিনি দেখেন যে ফজরের আজান দিয়েছে তারপর থেকে সবকিছু যেন স্বাভাবিক, নর্মাল যেরকম তিনি স্বাভাবিক থাকতেন ওই রকম আজান দেওয়াও শেষ, সবকিছুই স্বাভাবিক। এরপর তিনি ভাবলেন যে হয়তোবা সেই ইয়াগুলো হলো সকালের আজান দেওয়ার কারণে সবকিছু চলে গেছে এবং তিনি যথারীতি উঁচু করে নামাজ শেষ করেন।
তো তার লাইফে বিশেষ করে রাত 12টার পরে এই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ফার্স্ট টাইম পুরান ঢাকায় ঘটেছিল এবং তিনি এটা বলেছেন। তো এই ঘটনাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, যার কারণে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করা, রাসেল ভাইয়ের সাথে শেয়ার করা। তো রাসেল ভাই, যদি আমার এই ঘটনাটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনার শ্রোতাদের কাছে এই ঘটনাটা শেয়ার করবেন। আর ঘটনাটা শেয়ার করলে আমি অনেক খুশি হব। আমি চেষ্টা করব আপনাকে নিয়মিত ঘটনা পাঠানোর। তো আপনি ভালো থাকবেন, আপনার শ্রোতারা ভালো থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জাপানের ওসাকা শহর থেকে বলছি। তো আজকেও একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এটিও জাপানের ওসাকা শহরের একটি ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করা, সে আমার সাথে একটি ওই রেস্টুরেন্টটাতেই কাজ করতো। তো ও যখন ওসাকাতে প্রথম শিফট করে, তার নিজের শহর নাগোয়া শহর থেকে যখন সে ওসাকা শহরে শিফট করে, তখন নতুন শহর, নতুন সবকিছু নিয়ে সে শুরু করেছিল নতুন কাজ। তো সেক্ষেত্রে তার সবকিছু কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল। তো ওঠার আস্তে আস্তে সে যখন সবকিছু ঠিকঠাক করে মানিয়ে নিচ্ছিল, এমন একটা সময় এই ঘটনাটি ঘটে। তো সে যেখানে কাজ করতো, সে যেভাবে আমাকে ঘটনাটি বলেছিলাম সেভাবেই বলছি। তো সে যে আমাদের রেস্টুরেন্ট যেটা, ওটাতে ও ছিল পার্মানেন্ট জব, আমরা যেহেতু পার্ট টাইম ছিলাম। তো পার্মানেন্ট ওর জবে আপনার কাজ করার দুইটা সিস্টেম ছিল। একটি হচ্ছে সকাল 9টা থেকে 6টা, আর একটা শিফট হচ্ছে দুপুর 2টা থেকে 11টা পর্যন্ত। তো এই দুই শিফটে সে কাজ করতো। তো ঘটনাটি ঘটে তার কাজটি যখন দুপুরের শিফটে ছিল, 11টা যখন শেষ হয়। তো অ্যাজ ইউজুয়ালি সে কাজ শেষ করে বাসায় আসছিল। তো তার বাসায় থেকে 600 মিটার দূরে, 600 মিটারের মতো, 600 মিটার দূরে একটি পার্ক ছিল, খুবই সুন্দর একটি পার্ক। আমি ওখানে গিয়েছিলাম ওর সাথে, অনেক দিন ওখানে দেখা করতে। তো ওই পার্কে সামনে যখন সে পৌঁছায়, তখন মানে ওই পার্ক থেকে তার বাসাটা হচ্ছে 600 মিটার দূরে। তো ওই পার্কে যখন সে পৌঁছায়, তখন দেখলো যে একটি মেয়ে, আপনার 10 কি 12 বছর বয়সী একটি মেয়ে, আপনার এলিমেন্টারি স্কুলে পড়াশোনা করে, এরকম একটি মেয়ে। তো সে যখন বিপরীত পাশ থেকে আসছিল, এবং মেয়েটি খুব জোরে জোরে কান্না করছে, এবং তার বাম হাত দিয়ে কানে একটি ফোন ধরে খুব জোরে জোরে কান্না করছে। চোখ দিয়ে পানি বের হচ্ছে, মনে হচ্ছে নাক দিয়ে পানি বের হচ্ছে, এরকম জোরে জোরে কান্না করছিল সে। তার বিপরীত পাশ থেকে আসছিল মেয়েটি। সে দেখে বললো যে কি সমস্যা, কিছু জিজ্ঞেস করবে বলে সে আর জিজ্ঞেস করে না। দেখলো যে মেয়েটি তাকে ক্রস করে চলে গেল এবং কান্না করতে করতেই গেল। সেই বিষয়টি সিম্পলি নিয়ে তো সে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে ফ্রেশ হলো, ঘুমালো। পরের দিনকার কাজ ছিল তার সকালে, যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে। তো ওই দিন আর কিছু ঘটেনি। এর পরের দিন তার কাজ ছিল দুপুর থেকে, সেম বাসায় আসার পথে 11টার দিকে, 11টা কি 11:30টার দিকে বাসা, ওই পার্কটির সামনে সেম ওই মেয়েটিকে দেখলো সে আবারও। তো সে দেখার পরে আপনার ওই দিনও সেম ভাবে আপনার মেয়েটি কান্না করে করে আসছিল। তখন সে তাকে জিজ্ঞেস করলো যে সমস্যা কি তোমার, তুমি কি বাসা চিনছো না বা এরকম কিছু। তো তখন দেখলো যে মেয়েটি কোনো রেসপন্স নাই করে সে তাকে ক্রস করে চলে গেল। তখন সে খুবই বিব্রত হলো বিষয়টিতে, যে আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমার কোনো কথাই কি পাত্তা দিল না। তো সে আর পিছনের দিকে তাকায়নি, সে চলে গেল বাসায়। যাক, তো পরের দিন ছিল শনিবার, আপনার ওর কাজ আপনার অফ ডে ছিল শনিবার এবং রোববার। তো ওই দিনকার তার একটি পার্টি ছিল বন্ধুদের সাথে। তো পার্টি শেষ করে খাওয়া দাওয়া করে সে যখন আসছিল বাসায়, তখন ভালোই রাত হয়ে গিয়েছিল, মধ্যরাতের মতোই। তো আসার পথে সে ওই যে আপনার ওই পার্কটার সামনে যখন আসছিল, তখন তার কেন যেন মনে হলো একটু বসি ওখানে, কারণ পার্কটা খুবই সুন্দর আসলে, আপনার নিরিবিলি এবং মাঝে মাঝে হালকা বাতাস বয়ে যাচ্ছে এবং খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুবই নিরিবিলি আশপাশ। তো ইভেন কি আমি এখন ওই পার্কটাতে বসে ঘটনাটি আপনাকে বলছি।
যদিও এখন জাপানের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 6:30টার মতো, আশপাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে এবং শব্দ হচ্ছে, ওটার জন্য আমি আসলে দুঃখিত। খুব ভালোই শব্দ হচ্ছে। তো আমি ঘটনায় ফিরছি আবার। তো সে যখন ওই পার্কটিতে আপনার একটু বসলো, বসে একটু কি বলে এটাকে মোবাইল টিপছিল এবং একটু রিল্যাক্স হচ্ছিল নিজে বসে। তো এমন সময় পাশে যে সিটটা, ওই সিটে মনে হয় যেন কেউ একজন এসে বসলো। তো সে যেহেতু একটু ড্রাঙ্ক ছিল, ওইরকম ড্রাঙ্ক ছিল না, তার মস্তিষ্ক ঠিক ছিল, কিন্তু একটু ঘুম ঘুম ভাবের মতো ছিল, মানে চোখটা বুঝে আসছে কিন্তু তার সেন্সটা ঠিক ছিল, কে কি করছে বা আমি কোথায় আছি বা কে কি বলছে বা এরকম সবকিছু তার সেন্স ঠিক ছিল, কিন্তু একটু ঘুমনো ঘুমনো ভাব আসছিল তার, মানে চোখটা বুঝে আসছে ওইরকম। তো একটু ক্লান্ত ক্লান্ত। তো সে দেখলো যে কেউ একজন এসে বসছিল তার পাশের সিটটাতে। পাশের সিট বলতে 2টা চেয়ার পাশাপাশি, মাঝখানে ডিস্টেন্স আছে অনেক ভালোই। তো সে ভাবলো হ্যাঁ বসছে। তো প্রায় কিছুক্ষণ পরে সে একটা শব্দ শুনলো, মনে হয় যেন কেউ একজন বলছে যে আমাকে একটু পানি দিবেন, আমি একটু পানি খাবো। তখন সে মাথা উঠায় যখন তাকালো, দেখলো যে ওই মেয়েটি। তখন সে বলল যে হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কাছে তো পানি নেই, পাশে একটা কনভেনিয়েন্স স্টোর আছে, তুমি বসো আমি নিয়ে আসি। তখন মেয়েটি আছে, মানে তার কোনো কথায়, মানে সে যে রেসপন্স করছে তার কথা, আমি পানি কিনে এনে দিব, ওরকম কোনো শুনে এনেছে। সে আবার বলল আমি একটু পানি খাবো, একটু পানি দিবেন। তখন সে ভাবলো হয়তো বা মেয়েটি কোনো পাগল, যে বা কানে শুনে না বা এরকম কিছু একটা। তো সে হাত দিয়ে ইশারা দিল, জাপানের খুব ভালো জেস্চার, খুব ভালো পারে। তো সে হাত দিয়ে ইশারা দিয়ে বলল তুমি বসো, আমি পানি কিনে নিয়ে আসছি। তো তখন ওকে বসিয়ে রেখে সে গেল, একটা কনভেনিয়েন্স স্টোর ছিল পাশে, ওখান থেকে একটা পানি কিনে এনে দেখলো যে মেয়েটি ওখানে নাই। তখন তার খুবই রাগ লাগে বিষয়টাতে, যে মানে ওই দিনকে ইগনোর করলো, আজকে পানি আনতে বললো, আমি পানি এনে দিলাম, কিন্তু সে এখানে নাই। তো সে বিষয়টাতে একটু ফেড আপ হয়ে গেল, এবং দেখলো যে বারবার তার, সে বললো যে আমার সাথে কেন হচ্ছে বারবার দেখা, এবং এটা আমাকে ইগনোর করছে, আর কনভারসেশনও তার সাথে আগাচ্ছে না, কারণ হচ্ছে সে রিপ্লাই দেয় না তার সঠিক। মেয়েটা যাই বলে তাই বলে যায়, কিন্তু তার কোনো কথার রিপ্লাই সে দেয় না, এই কারণে তার কাছে বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, এভাবেই চলতে থাকে। সে এরকম মোটামুটি ওখান থেকে আসে, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে, পরের দিনও যেহেতু তার কাজ নেই, তো সেই ক্ষেত্রে সে বিষয় নিয়ে খুব ভালোই ভাবনা চিন্তা শুরু করে দিল। তো পরের দিন রোববার ছিল, সে বিকেলে বের হয়ে সে পাশে একটি কফি শপ ছিল, জাপানিজ ট্র্যাডিশনাল, খুব সুন্দর ছোটখাটো। তো ওখানে গিয়ে সে কফি অর্ডার দিল, এবং খাওয়ার একটা পর্যায়ে ওখানে দোকানিকে জিজ্ঞেস করলো, দোকানিটা খুবই বয়স্ক ছিল, যে এরকম আমি এরকম একটা মেয়েকে দেখছি, আপনারা কি দেখেন নাকি মেয়েটাকে? সে পুরো ঘটনাটি বললো, যে আমার সাথে 3বার মতো দেখা হয়েছিল এবং এরকম এরকম। তখন ওই দোকানিটা তারকে এভাবেই বললো, মানে এক্সপ্রেশনটা এরকম ছিল যে আপনিও দেখেছেন এরকম কিছু একটা। তখন আমার বন্ধুটি অবাক হয়ে বললো যে মানে বুঝলাম না, আপনি একটু ক্লিয়ার করে বলেন। তো তখন সে বললো যে কিছু বছর আগে আপনার এই এলাকাতে এই মেয়েটারই বসবাস ছিল, ওরা ফ্যামিলি মা বাবা সহ একসাথে থাকতো। তো মা বাবা 2জন ছিল, ওরা 2জনই আপনার চাকরি করত। তো মেয়েটি পড়াশোনা করতো, সে একটা এলিমিনেটরি স্কুলে পড়াশোনা করতো। তো ওকে মা বাবা 2জনই যাওয়ার সময় দিয়ে আসতো এবং আসার সময় নিয়ে আসতো স্কুল থেকে। আর বাই এনি চান্স যদি হয়তো বা তাড়াতাড়ি বাসায় আসার কোনো চান্স থাকে, সেক্ষেত্রে জাপানিজ ছোট বাচ্চাদের একটা বাচ্চা কি মোটামুটি হাই স্কুল পর্যন্ত সবারই আপনার ব্যাগের সাথে একটি ফোন অ্যাটাচ করা থাকে, এবং ওখানে বাবা মা এবং বাসার টেলিফোন নাম্বারটি ওখানে লেখা থাকে। ইভেন কি ওই বাচ্চারা ওই নাম্বারটি মুখস্থ জানতো। তো বিষয়টা হলো এরকম যে তাদেরকে মেয়েটি বাসাটা ওরকম একটা চিন্তা না, যেহেতু ভালো একটু দূর ছিল স্কুলটি। তো মা বাবা তাকে নিয়ে আসতো এবং দিয়ে আসতো, সে কারণে সে বাসাটা ওরকম ভালোভাবে চিনতো না, আর চেনার কথাও ছিল না। তো
একটা সময় হলো কি, সে আপনার এরকম একদিন কোনো একটি কারণে মেয়েটি আপনার হয়তোবা শরীর একটু খারাপ করেছিল, করার কারণে ওই টিচারকে বলে তার বাবা মাকে কল দেওয়ার ব্যবস্থা করলো। তো বাবা মাকে কল দিল, দেওয়ার পরে ওনারা কাজে ছিল, তো ওনারা ছুটি নিতে পারছিল না। তো বলল যে আমরা তো আসতে পারছি না, তুমি কি বলে না, স্টেশন পর্যন্ত যাও, ট্রেন স্টেশন পর্যন্ত যাও, ওখানে গিয়ে বসো, আমরা আসছি তাড়াতাড়ি। হ্যাঁ, স্কুল থেকে বেরো, স্টেশনে গিয়ে বসো, কারণ ওনাদের বাবা মায়ের ওই যে তাদের চাকরির যে স্থান, ওখান থেকে ওই স্টেশনটাতে খুব কাছে ছিল। তো ওই মেয়েটা স্টেশনটা ছিল তো চিনতো, তো ওই স্টেশনের সামনে গিয়ে বসে সে তার অপেক্ষা করছিল। তো স্টেশন মাস্টারও যেহেতু একটু আপনার গ্রাম পর্যায়ে ছিল ওই এরিয়াটা, রোড এরিয়ার মতো, তো ওখানে স্টেশন মাস্টার দেখছিল একটি মেয়ে, মানে ছোট একটি মেয়ে বসে আছে। তো পরে মেয়েটি অনেকক্ষণ বসেছিল এবং তার শরীরটা খুবই খারাপ ছিল এই কারণে সে, তো তখন মেয়েটি তার বাবা এবং মাকে ফোন দিচ্ছিল বারবার, এবং ফোন দিতে দিতে আপনার ফোন দিচ্ছিল তার বাবা মাকে যে তোমরা আসো তাড়াতাড়ি, আমি এখানে অপেক্ষা করছি, কোথায় তোমরা। কিন্তু ওপার থেকে তার বাবা এবং মা দুজনের একজনের ফোনটা পিক করছিল না। আর মেয়েটি একটা পর্যায়ে গিয়ে সে খুব, তার শরীরটা খারাপ হওয়ার কারণে সে বসে থাকতে না পেরে সে এদিক ওদিক দৌড়াচ্ছিল এবং খুব ক্লান্তময় একটি চেহারা, ক্লান্তময় একটি শরীর নিয়ে সে এদিক ওদিক দৌড়াচ্ছিল, যাচ্ছিল, হাঁটছিল আর কান্না করছিল সে, এবং কান্না করছিল। আর তার মা বাবাকে ফোন দেওয়ার ট্রাই করছিল, কিন্তু ওদিক থেকে কেউ ফোনটা ধরছিল না। তো স্টেশন মাস্টার থেকে সবাই জানতে পারে বিষয়টা, যে দেখেছিলাম। তো একটা পর্যায়ে স্টেশন মাস্টার ওই মেয়েটিকে জিজ্ঞেস করে যে এরকম এরকম কি হয়েছিল। তখন মেয়েটি তা জিজ্ঞেস করলো, বললো যে এরকম এরকম আমার বাবা মা আসছিল, বলছিল এখানে দাঁড়ার জন্য, আমাকে নিয়ে যাবে এখান থেকে এসে, কিন্তু ওরা তো আসছে না। তো একটা সময় কি বলে না, মেয়েটি আপনার স্টেশন মাস্টার বললো যে তুমি এখানে অপেক্ষা করো, সমস্যা নাই। তো ওকে বললো যে তুমি কিছু খাবে, তো সে বলে যে না, আমি কিছু খাবো না। সে ওখানে বসে বসে অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে সে ওখান থেকে দৌড়ায় চলে আসে, যে আর তার ভালো লাগছে না ওখানে। তো আচ্ছা, যেটা আমি বলছিলাম ওটা গ্রামের একটা স্টেশন ছিল, তো ট্রেন লাইন ছিল, তো ট্রেন লাইনের আশপাশে কোনো গার্ড ছিল না, বাংলাদেশের রেল লাইনের মতোই, যে আশপাশ দিয়ে মানুষ ক্রস করাটা খুব সহজ, ট্রেন আসছে ওখান দিয়ে মানুষ ক্রস করছে। তো জাপানে কিন্তু এরকম সিস্টেম নেই, তারপরও যেহেতু একটা রুট এরিয়া ছিল, তো ওখানে ওইরকম সেফটি, ওখানে নর্মালি একটা মানুষ ছেলে রেল লাইনের উপর দিয়ে ক্রস, এই পাশ থেকে ওপাশ যাওয়ার সিস্টেম ছিল। তো মেয়েটি যেহেতু স্টেশনের আশেপাশে ছিল, তো সে মোটামুটি স্টেশনটা ক্রস করে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে সে স্টেশনটা ক্রস করে একটু সামনের দিকে চলে গেল। এবং যার পরে একটা সময় সে রেল স্টেশনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পিছন থেকে ট্রেন আসছিল, কিন্তু মেয়েটি ওরকম ভালো, কারণ সে কান্না করছিল আর হাতে ফোন নিয়ে আপনার দৌড়াচ্ছিল। তো একটা পর্যায়ে ট্রেনটি তার উপর দিয়ে চলে যায়, কারণ খুব স্পিডে ছিল, আপনার ট্রেন খুব স্পিডে যায় এবং ওটা থামানো খুবই টাফ ছিল। তো দুর্ভাগ্যবশ মেয়েটি ওখানে মারা যায়, এবং ওর বাবা মা পরে আসার পরে দেখলো মেয়ের বডি, দেখলো, তারা খুবই কান্নাকাটি করলো ওখান থেকে। তো স্টেশন মাস্টার থেকে ওরা পরে জানতে পারলো ঘটনাটি, যে এরকম এরকম ও এখানে আসছিল, কিন্তু আপনাদের আসার লেট দেখে সে এখান থেকে আমার চোখ ফাঁকি দিয়ে সে ওখানে দৌড়ে দৌড়ে চলে গেল, কিন্তু আমি দেখলাম না ওকে। তো খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ছিল এটি। তো এই ঘটনাটি যখন ও শোনার পরে বললো যে ওই মেয়েটাকে এই এরিয়াতে মাঝে মাঝে অনেকেই দেখে, হ্যাঁ দেখা, কিন্তু কারোর কোনো ক্ষতি করে না, কিন্তু মেয়েটি কারো কথার উত্তর দেয় না, আর সে নিজের কথাই বলে, কারো কথার উত্তর সে দেয় না। তো এটা খুবই নর্মাল একটি ঘটনা হয়ে গেছে এখানের এরিয়ার, অনেকে এই ঘটনাটি জানে।
তো আমি যখন শুনেছিলাম ঘটনাটি, তখন আমার নিজের চোখ দিয়ে পানি বের হওয়ার মতো অবস্থা ছিল, যে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ছিল এটি। যে কেমন যেন বিষয়টা আমার নিজের কাছেও খুবই খারাপ লেগেছিল ঘটনাটি শুনে। তো এরপরে ও ওই এলাকা শিফট করে। সে আসলে ওই মেয়েটি ইয়েতে শিফট করে না, তার কাজ থেকে ওর বাসা, আপনার কাজ থেকে ওদের বাসা ঠিক করে দেওয়া হয় আপনার হোস্টেলের মতোই। তো ওখানে সে শিফট করে। তো মাঝে মাঝে আমরা আসি এখানে, যেহেতু ওটা আমার বাসার পাশেই। তো বাসা বলতে একটু দূরে, ট্রেনে আসলে আপনার 5 থেকে 6 মিনিটের পথ। তো আমরা ওখানে মাঝে মাঝে গিয়ে বসি, দেখি এবং পার্কটি খুবই সুন্দর। আর আমিও মাঝে মাঝে এসে ট্রাই করেছিলাম, কিন্তু আমি দেখা পাই নাই। কিন্তু দেখি কখনো যদি দেখা পাই, যদি কোনো কিছু এক্সপেরিয়েন্স করি, তাহলে অবশ্যই book.com এ শেয়ার করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরব থেকে পাঠানো আসিফ মোল্লা ভাইয়ের ঘটনা। আসিফ মোল্লা ভাই আজকে আমাদের তিশা নামের একটি মেয়ের ঘটনা পাঠিয়েছেন। আমরা সরাসরি তিশার ঘটনায় চলে যাই। তিশার জন্ম হয় বাংলাদেশের কোন একটি প্রত্যন্ত গ্রামে। আমরা সেই গ্রামের নামটি উল্লেখ করব না। তিশা ছোটবেলা থেকেই খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল, এবং তিশা দেখতেও ছিল খুবই সুন্দর। বয়স বাড়ার সাথে সাথে তিশা বিভিন্ন কাজকর্মেও পটু হয়ে ওঠে। তার বয়স যখন 10-11 বছর, তখন থেকেই সে তার মাকে বিভিন্ন ঘরের কাজে সহযোগিতা করত। তিশার এই গুণটির খবর তাদের গ্রামের সবাই জানত। তিশাদের পরিবারে তিশার আরো 2টি ছোট ভাই ছিল। তিশারা তার বড় চাচার সাথে একসাথেই থাকত। তার বড় চাচার 2 মেয়ে, 2 মেয়েই বয়সে তিশার থেকে বড়। তিশার বয়স যখন 14-15 বছর, তখন থেকেই তিশার প্রচুর বিয়ের প্রস্তাব আসত। তিশার বাবা মা এতে খুবই অতিষ্ঠ হয়ে পড়ে। তিশার বাবা সবসময় বলেন যে তার মেয়ে এখনো ছোট, তার মেয়ে আর একটু বড় হোক, তাহলেই তিনি বিয়ে দেবেন। তার বড় চাচি, অর্থাৎ তিশার বড় চাচি, তিশার এই বিয়ের প্রস্তাবের বিষয়গুলো ভালো চোখে দেখত না। কারণ তার নিজেরও 2টি মেয়ে আছে যারা বয়সে তিশার থেকে বড়, কিন্তু তাদের কোনো বিয়ের প্রস্তাব আসে না, আসলেও তা খুব একটা ভালো হয় না। তাই তিশাদের সাথে তার বড় চাচার পরিবারের একটা মনোমালিন্য সবসময় লেগে থাকত। আমরা ঘটনায় চলে যাই। যে রাতের ঘটনা তিশার জীবনকে ওলট পালট করে দিয়েছিল। সেদিন রাতে তিশা ঘুমাচ্ছিল। হঠাৎ করেই তিশার ঘুম ভেঙে যায়। সে ঘুম ভেঙে উঠে বসে দেখে যে তাদের গোয়াল ঘর থেকে তাদের গরুগুলো চিৎকার করছে। তিশা তার বিছানা থেকে নামে। সে দেখতে পায় যে বাইরে বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড বাতাস। সে কাউকে জাগায় না, সে নিজেই ঘরের দরজা খুলে বের হয়। বের হওয়ার পর সে দেখতে পায় তাদের উঠোনে একটু দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করে যে কে দাঁড়িয়ে আছে। হঠাৎ বিদ্যুতের আলোয় সে দেখতে পায় সেখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তিশা মনে করে হয়তো এটা তার মা, তাই সে কয়েক কদম এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সে ভালোভাবে দেখার চেষ্টা করে, কিন্তু এখন সে কাউকেই চোখের সামনে দেখতে পাচ্ছে না। সে হঠাৎ দেখতে পায় তাদের গোয়াল ঘর থেকে একটা গরু কোনোভাবে ছুটে গোয়াল ঘরের বাইরে এসে দাঁড়িয়ে আছে। তিশা নিজেই নেমে যায় এবং সে নিজে গিয়ে সেই গরুটাকে ধরে গোয়াল ঘরে বাঁধে। সে যখন গরুটাকে বাঁধছিল, ঠিক তখনই ঝুম বৃষ্টি শুরু হয়। তিশা কিছুক্ষণ সেই গোয়াল ঘরে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির বেগ এত ছিল যে তিশার মনে হয় সে যদি গোয়াল ঘর থেকে বের হয় তাহলে সে পুরোপুরি ভিজে যাবে। তাই সে কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু সে দেখতে পাচ্ছে যে বৃষ্টি ক্রমাগত বাড়ছে। তাই সে চিন্তা করে সে একটা দৌড় দিয়ে বাড়ির উঠোনে উঠে যাবে। যেই কথা সেই কাজ, তিশা সেই গোয়াল ঘর থেকে একটা দৌড় দেয়। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে তিশা দৌড় দেওয়ার পর তার মনে হয় সে অদৃশ্য কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে মাটিতে পড়ে গেল, এবং পড়ে যাওয়ার পর সে একটু ব্যথাও পায়, কিন্তু সে আশেপাশে কাউকেই দেখতে পায় না। তিশা একটু ভয় পেয়ে যায়। সে খুব দ্রুত উঠে সে বৃষ্টির মধ্যেই তার ঘরে ঢুকে সে সেদিনের মতো কাউকে কিছু বলে না, সে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা তিশার মা লক্ষ্য করেন যে তিশা এখনো ঘুম থেকে ওঠেনি।
তিশা সাধারণত ফজরের নামাজের পরপরই ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজকে বেলা 10টা বাজে কিন্তু এখনো তিশা ঘুম থেকে ওঠেনি। তিশার মার কাছে ব্যাপারটা একটু অস্বাভাবিক মনে হয়। তিশার মা তিশার রুমে যায়। রুমে গিয়ে দেখতে পায় যে তার মেয়ে এখনো ঘুমাচ্ছে। তিশার মা তিশার গায়ে যখন হাত দেয়, হাত দেওয়ার পর তিনি দেখতে পান যে তার মেয়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তিনি খুব দ্রুত তিশার মাথায় পানি ঢালার ব্যবস্থা করেন এবং বাসায় যে ওষুধ ছিল তা তিশাকে খাওয়াই দেন। এর কিছুক্ষণ পর তিশার জ্বর ছেড়ে দেয় এবং তিশা ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। কিন্তু এই ঘটনার পর থেকে তিশার বাবা মা একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে তিশা খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে, কিন্তু সেই দিনের সেই জ্বরের পর তিশা একদমই চুপচাপ হয়ে গেছে। সে সহজে কারোর সাথে কথা বলতে চায় না, সে প্রায় একাকী অন্ধকারে বসে থাকে। ব্যাপারগুলো একটু অস্বাভাবিক। তিশার বাবা মা খুবই চিন্তিত হয়ে যান। একদিন তিশার মা তিশার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে সে কেন এই ধরনের ব্যবহার করছে বা তার কি সমস্যা। তখন তিশা তার মাকে বলে যে কোনো সমস্যা নেই, কিন্তু তিশার মা তিশাকে খুব জোর করেন। এক পর্যায়ে তিশা তার মাকে বলে সেদিন রাতের ঘটনা। সেদিন রাতে সে যখন গোয়াল ঘরে গরু বেঁধে বাসার দিকে আসছিল, ঠিক তখন সে একটা অদৃশ্য কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এরপর থেকেই তার শরীর খারাপ, কোনো কিছুতেই তার মন বসছে না। এই কথাগুলো যখন তিশা তার মাকে বলছিল, তখন তিশার মা লক্ষ্য করেন যে তিশার কথা বলাটা একটু অস্বাভাবিক। তার মনে হচ্ছে তিশার মুখের ভেতর কিছু একটা আছে বা তার কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে। তখন তিশার মা তিশাকে জিজ্ঞেস করে যে তার মুখে কি। তিশা বলে যে কিচ্ছু না। তখন তিশার মা জোর করে তার মেয়ের মুখ হা করান। হা করাবার পর তিনি যা দেখতে পান তা হচ্ছে তিশার মুখের ভেতর ঘা হয়ে গেছে। এটা দেখে তিশার মা আটকে ওঠেন। তিনি তিশাকে বলেন যে তোর এই সমস্যা কবে থেকে? তখন তিশা বলে যে সেদিন রাতের পর থেকেই তার মুখে এরকম ঘা তৈরি হচ্ছে। তিশার মা তিশাকে নিয়ে গ্রামের এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান। সেই ডাক্তারের কাছে যাওয়ার পর সেই ডাক্তার কিছু ওষুধ দেন। সেই ওষুধ খাওয়ার পর ধীরে ধীরে তিশার এই ঘা ভালো হয়ে যায়। কিন্তু তিশার ব্যবহারে যে পরিবর্তনটা এসেছিল তা আর পরিবর্তিত হয়নি। সে ঠিক আগের মতোই চুপচাপ থাকা শুরু করে। তিশার বাবা মা আসলে বুঝতে পারছিল না যে তাদের মেয়ের সাথে কি হয়েছে বা তাদের মেয়ে এরকম চুপচাপ কেন হয়ে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন রাতের বেলা খাওয়া দাওয়া করার পর তিশার মা তার থালা বাসন নিয়ে তাদের টিউবওয়েলের সামনে আসেন যে তিনি থালা বাসনগুলো ধোবেন। তিনি যখন তার কাজ শুরু করলেন, ঠিক তখনই তিনি দেখতে পান তাদের মেয়ে তিশা তার ঘর থেকে বের হচ্ছে এবং সে ক্রমাগত বমি করছে। তিশার মা দৌড় দিয়ে তার মেয়ের কাছে যান। তিনি দেখতে পান তার মেয়ের মুখ থেকে যে বমি বের হচ্ছে সেই বমির ভেতর লাল লাল রক্তের ছোপ এবং সেই বমি থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে যে আশেপাশে কেউ টিকতে পারছে না। তিশা এভাবে বমি করতে করতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। তিশাকে ঠিকভাবে সাফ করে তার কাপড় পরিবর্তন করে তিশার মা তিশাকে সেদিন রাতের মতো ঘুম পাড়িয়ে দেন। এই ঘটনার পর থেকে তিশার শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে। তার চেহারা দেখে কেউ বুঝতে পারছিল না যে এই মেয়েটা আগে কত সুন্দর ছিল। এই অবস্থা যখন চরমে, তখন তিশার বাবা মা চিন্তা করে যে তাদের মেয়ে যেহেতু একবার ভয় পেয়েছিল, সেক্ষেত্রে তাদের মেয়েকে নিয়ে তারা একটা কবিরাজের কাছে যাবে, যদি অতিপ্রাকৃত কিছু হয়ে থাকে। সেই চিন্তা থেকেই তিশার বাবা মা তিশাকে নিয়ে এক কবিরাজের কাছে যান। সেই কবিরাজের কাছে যাওয়ার পর সে কবিরাজ সব শোনার পর বলেন যে হয়তো সেদিন রাতে কোনো বদজিন তার উপর নজর করেছিল, যার কারণে আজকে এই অবস্থা। তাই তিনি তাকে কিছু ঝাড়ফুঁক করে দেন এবং কিছু পড়া পানি দেন। সেই পড়া পানি নিয়ে তিশার বাবা মা চলে আসে বাসায়। এরপর 2-1 দিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর আবার এক রাতে তিশা চিৎকার করে ওঠে। যখন তার চিৎকার শব্দে বাসার সবাই তার রুমে যায়, যাওয়ার পর তিশা অদৃশ্য কিছু দেখিয়ে বলতে থাকে ওখানে ওটা দাঁড়িয়ে আছে, ওটাকে যেতে বলো। কিন্তু কেউই কিচ্ছু দেখতে পাচ্ছিল না। তিশার মা কোনোভাবে তার মেয়েকে সেদিন রাতের মতো শান্ত করেন। পরদিন তিশার বাবা চলে যান সেই কবিরাজের কাছে। সেই কবিরাজ সবকিছু শুনে বলেন যে হয়তো তাদের মেয়ের উপর সেই খারাপ জিনটা খুব খারাপ ভাবেই তার দৃষ্টিটা দিয়েছে। তাই তিনি আবার কিছু রিচুয়াল করেন, আবার কিছু ঝাড়ফুঁক করেন এবং তিনি আবার কিছু পড়া পানি দিয়ে সেদিনের মতো চলে যান। এরপর কিছুদিন তিশার এই সমস্যা কম থাকে, আবার কিছুদিন এই সমস্যা থাকে তুঙ্গে। সে প্রায় তার ঘরের ভেতর কাউকে দেখতে পায়
এবং প্রায় প্রত্যেক রাতেই সে বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়। তিশার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে এমন হতো যে তার হয়তো একটা হাত অথবা একটা পা অবশ হয়ে যেত। তাদের ফ্যামিলিতে যখন এই অবস্থা চলছিল তখন হঠাৎ করেই তিশার এক খালাতো বোন বেড়াতে আসে তাদের বাড়িতে। তিশার খালাতো বোন তিশাকে দেখার পর চমকে ওঠে। সে কখনো চিন্তা করেনি যে তিশাকে সে এই অবস্থায় দেখবে। তিশার খালাতো বোন তিশার মাকে জিজ্ঞেস করে যে খালা, তিশার এই অবস্থা কেমন করে হলো? তখন তিশার মা তিশার সেই খালাতো বোনকে সব কথা খুলে বলে। এই সব কথা শোনার পর তিশার সেই খালাতো বোনের মধ্যে একটা খটকা তৈরি হয়। তার মনে হয় যে হয়তো তিশাকে কেউ বান মেরেছে। তার কারণ হচ্ছে তিশার এই খালাতো বোনের বড় ভাইয়ের যে স্ত্রী, তাকেও একবার কেউ একজন বান মেরেছিল এবং তার যে অবস্থা হয়েছিল তা প্রায় তিশার অবস্থার কাছাকাছি। তাই সেই খালাতো বোনের মধ্যে এই ব্যাপারটা স্থায়ী হয়। তিনি এটা মনে করতে থাকেন যে হয়তো তিশাকেও কেউ বান মেরেছে। তখন তিশার এই খালাতো বোন তিশার মাকে গিয়ে বলে যে খালা, আমার মনে হয় তিশাকে কেউ বান মেরেছে। আমার ভাবিকে যেই আলেম দেখেছিলেন, যিনি আমাদের সম্পর্কে দাদা হন, চলেন আমরা তিশাকে তার কাছে নিয়ে যাই, তিনি হয়তো তিশার কোনো সাহায্য করতে পারবেন। তিশার এই অবস্থা নিয়ে আসলে তিশার ফ্যামিলি খুবই বিরক্ত ছিল। একে তো তারা অতটা স্বাবলম্বী না, তারা একটু হতদরিদ্র পরিবারের, এবং সবকিছু মিলিয়েই তিশার মাও তিশার উপর একটু বিরক্ত ছিল। তাই তিনি রাগ করে তিশার খালাতো বোনকে বলেন, ও যদি মারা যায় এভাবেই মরুক, ওকে নিয়ে আর কোথাও যাওয়ার ইচ্ছা আমাদের নেই। তো এই কথা শোনার পর তিশার সেই খালাতো বোন চিন্তা করে যে সে নিজেই তিশাকে নিয়ে যাবে সেই আলেমের কাছে, যিনি সম্পর্কে তার দাদা হন। এই কথা বলে তিশার এই খালাতো বোন তিশার বাবা মাকে বলে যে আমি কিছুদিনের জন্য তিশাকে আমার কাছে নিয়ে রাখবো, তাদের বাড়ি নিয়ে যাবে। তিশার বাবা মাও ব্যাপারটা তার অমত করেন না। তখন তিশার খালাতো বোন তিশাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তিশার খালাতো বোন তিশাকে নিয়ে সেই আলেমের কাছে যান, যাকে তিনি দাদা বলে ডাকতেন। সেই আলেমের কাছে যাওয়ার পর সেই আলেম যখন তিশাকে দেখেন, দেখার পরই তিনি বলে ওঠেন, এই মেয়ে, তোমার অবস্থা তো খুবই খারাপ, তোমাকে তো জঘন্যভাবে কেউ বান মেরেছে। তিশা এবং তিশার খালাতো বোন খুব অবাক হয়ে যায়। তার কারণ হচ্ছে তারা কেউই এই আলেম সাহেবকে তাদের সমস্যার কথা বলেননি। তিনি শুধুমাত্র তিশার দিকে তাকিয়েই বুঝতে পারলেন যে তার ভেতর কোনো সমস্যা আছে, অর্থাৎ তিশা কালো জাদুতে আক্রান্ত। তখন সেই আলেম তিশার খালাতো বোনকে বলে যে তিশার অবস্থা খুবই খারাপ, তার অবস্থা এতই খারাপ যে সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তখন তিশার খালাতো বোন তার সেই দাদাকে খুবই রিকোয়েস্ট করেন যে তিনি যাতে একটা চেষ্টা করেন। তখন সেই আলেম সাহেব রাজি হন। তিনি তিশাকে নিয়ে একটা আসরে বসবেন বলে ঠিক করেন। যেই কথা সেই কাজ। তিশাকে নিয়ে সেই আলেম সাহেব একটা আসরে বসেন। তিনি 41টা লবঙ্গ হাতে নেন এবং তার সামনে একটা আগুনের কুণ্ডলী তৈরি করেন। তিনি এক একটা লবঙ্গ তার হাতে নিচ্ছিলেন এবং কিছু সূরা পড়ে সেই আগুনের ভেতর লবঙ্গটা ফেলে দিচ্ছিলেন। যখনই আগুনের ভেতর লবঙ্গটা পড়ছিল, ঠিক তখনই তিশা কেঁপে কেঁপে উঠছিল। তার মনে হচ্ছিল তার ভেতরে কিছু একটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এভাবে একে একে সবগুলো লবঙ্গই যখন সেই আগুনের কুণ্ডলীর ভেতর ফেলানো হয় এবং সর্বশেষ লবঙ্গটা যখন পুড়ে শেষ হয়ে যায়, তখন হঠাৎ করে তিশা লক্ষ্য করে যে তার খুব ভালো লাগছে, কিছু একটা তার শরীর থেকে চলে গেছে, এরকম তার একটা ফিল হতে থাকে। তার নিজেকে খুব হালকা মনে হয়। সে এতটাই অবাক হয়ে গিয়েছিল তার এই পরিবর্তনে যে সে কিছুক্ষণ নিজের মতো চুপ করে থাকে। তিশার খালাতো বোন যখন তিশাকে ধাক্কা দেয় যে কিরে, কি হয়েছে তোর, কথা বল, তখন তিশা একটা হাসি দিয়ে তার খালাতো বোনকে বলে যে আজকে, অর্থাৎ এই মুহূর্তে তার যতটা ভালো লাগছে তা গত কয়েক মাসের মধ্যে তার লাগেনি। এই কথা শোনার পর সে আলেম সাহেব মুচকি হাসি দেন। তিনি তিশাকে বলেন যে তোমার কপাল খুবই ভালো, তুমি যে অবস্থায় আমার কাছে এসেছিলে তোমাকে বাঁচানো খুব কষ্ট ছিল। যে বা যারা তোমাকে এই কালো জাদু করেছে তারা তোমার খুব কাছের, এবং আমি বলে দিতে পারি যে কারা এই কাজ করেছে। তোমার অনেক বিয়ের প্রস্তাব আসতো, তাই না? তখন তিশা বলে যে হ্যাঁ, তার অনেক বিয়ের প্রস্তাব আসতো। তখন সেই আলেম সাহেব বলেন যে এই কাজটা করেছে তোমার বড় চাচি।
তার মেয়েদের কোনো ভালো বিয়ের প্রস্তাব আসতো না, কিন্তু তোমার খুব ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতো। এই হিংসা থেকেই আসলে তোমার সেই বড় চাচি এই কাজটি করেছিল। তিশা এই কথা শোনার পর খুব কষ্ট পায়। সে তার ফ্যামিলিকে এই বিষয়টা জানায় না, কারণ সে চাচ্ছিল না যে তার চাচাদের ভেতর, চাচা এবং বাবার ভেতর কোনো সমস্যা হোক। তো এভাবেই ধীরে ধীরে তিশার উপর থেকে সেই কালো জাদু অথবা বানটা কেটে যায়। এরপর আবার তিশার শরীর ভালো হতে থাকে। সে ঠিক আগের মতোই কর্মচঞ্চল হয়ে ওঠে। তার একটা বিয়ের প্রস্তাব আসে এবং খুব ভালো প্রস্তাবে ছিল সেটা। তিশার বাবা মা রাজি হয়ে যায় এবং তিশারও বিয়ে হয়ে যায়। তিশার বিয়ে হয় তাদের গ্রাম থেকে কিছুটা দূরে। তিশার স্বামী খুবই ভালো লোক ছিল এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং সে তিশাকেও নামাজ পড়তে বলতো। তিশা বিয়ের পর তার শ্বশুর বাড়ি চলে যায়। এরপর বেশ কিছুদিন তিশার সাথে আর কোনো ঘটনাই ঘটেনি। সবাই ধরেই নিচ্ছিল যে তিশার সে সমস্যা হয়তো কেটে গেছে। এরপর যখন তিশা 3 মাসের অন্তঃসত্ত্বা, তখন একটা ঘটনা ঘটে তিশার সাথে। তিশা সেদিন তার শ্বশুর বাড়ি থেকে সকালবেলা তার বাবার বাড়িতে চলে আসে। সে কিছুক্ষণ সেখানে থাকে, সময় কাটায় এবং বিকেলের দিকে সে তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিতে চায়। তখন তিশার মা তিশাকে অনেক মানা করেন। তিনি বলেন যে তোর এই বিকেলবেলা ঘর থেকে না বেরোলেই ভালো, তুই আজকে রাতটা থাক, কালকে সকালবেলা চলে যাস। কিন্তু তিশা কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ তিশার শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, শুধু ছিল তার ছোট্ট একটা দেবর। সে যদি না যায় সেক্ষেত্রে খাওয়া দাওয়ার সমস্যা হবে। তাই অনেক বাধা দেওয়া সত্ত্বেও তিশা সেই বিকেলবেলা তাদের বাড়ি থেকে বের হয় তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সে সময় রাস্তাঘাটে আসলে অতটা গাড়ি ঘোড়া ছিল না এবং জায়গাটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল হওয়ায় সেরকম যাতায়াতের সুবিধা ছিল না। তাই তিশা পায়ে হেঁটেই তার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিল। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তিশার শ্বশুর বাড়ির যে মেইন দরজা যেখানে, সেখানে যাওয়ার আগে কিছুটা জায়গা পরে সেই জায়গাটা একটু ঘন জঙ্গল। তো তিশা এতক্ষণ যে হেঁটে এসেছে তার ভেতর কোনো ধরনের ভয়ই কাজ করছিল না, কিন্তু সে যখন সেই জঙ্গলে জায়গাটার সামনে গিয়ে দাঁড়ায়, অর্থাৎ সেই জায়গাটা ক্রস করে সে যখন তার বাসায় ঢুকবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই তার প্রচন্ড ভয় লাগতে থাকে। তার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারে না যে সে কিছু দেখলো না, কিছু শুনলো না, কিন্তু তারপরেও তার এই পরিমাণ ভয় কেন লাগছে। সে এতটাই ভয় পায় যে সে একটু দ্রুত হেঁটে অনেকটা দৌড়ের মতো করে সে দ্রুত তার বাসার ভেতর ঢুকে যায়। বাসায় পৌঁছেই তিশা রান্না বান্না শুরু করে দেয় এবং এক পর্যায়ে রান্না বান্না শেষ করে সে সবকিছু গুছিয়ে রাত 8টা কি 8:30টার দিকে বিছানায় শুয়ে পড়ে। সে চিন্তা করছিল তার হাজবেন্ড আসতে আসতে রাত 10টা 10:30 বাজবে, তো তার হাজবেন্ড আসার পরই সে একসাথে খাবে। তাই সে বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিল, মশারি টাঙানোই ছিল। তখন রাত 8:30 কি 9টার মতো বাজে। হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার পর তিশা নিজের মতো করেই একা একাই সে বিছানায় শুয়েছিল। হঠাৎ করে তিশা শুনতে পায় তাদের ঘরের টিনের চালের উপর কিছু একটা এসে পড়ল। শব্দটা এতই বিকট ছিল যে তিশা ভয়ে উঠে বসে। কিছুক্ষণ আর কোনো শব্দ নেই। হঠাৎ করেই তিশা শুনতে পায় যে তাদের টিনের চালের উপর কেউ হাঁটছে এবং ঠিক তার বিছানাটা যেই বরাবর, ঠিক সেই বরাবরই সে পায়ের শব্দটা পেতে থাকে। তিশা ভয়ে জমে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। সে কোনো মতে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে। এরপর অনেকটা সময় পাস হয়ে যায়, আর ওই ধরনের কোনো শব্দ সে শুনতে পায় না। সে ধীরে ধীরে তার মাথার ওপর থেকে তার কাঁথাটা সরাবার পর সে যেটা দেখতে পায় সেটা হচ্ছে সেই অন্ধকার ঘরের ভেতর সে দেখতে পায় সেই মশারির বাইরে ঠিক তার পায়ের সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, যার পরনে একটা সাদা শাড়ি এবং সেই শাড়ির পাটটা লাল রঙের। সেই মহিলার চেহারা দেখতে পাচ্ছিল না তিশা, কিন্তু তার সামনে যে অবয়বটা দাঁড়িয়ে আছে সে যে খুব একটা খুশি না, সেটা সেই অবয়বের অঙ্গভঙ্গিতে তিশা বুঝতে পারছিল। তিশার মনে প্রাণে চাচ্ছিল সে একটা চিৎকার দিবে, কিন্তু তার সেই চিৎকার দেওয়ার মতো ক্ষমতা ছিল না। সে আতঙ্ক নিয়ে সেই অবয়বটার দিকে তাকিয়েছিল। সে দেখতে পায় সেই অবয়বটা তার পায়ের কাছ থেকে দৌড় দিয়ে একটা জায়গায় যাচ্ছে, ঘরের একটা কোনায়। সেই কোনা থেকে আবার দৌড় দিয়ে এসে তার পায়ের সামনে দাঁড়াচ্ছে। জাস্ট
এই এতটুকু টেরিটরির ভেতরেই সেই অবয়বটা দৌড়াদৌড়ি করছে। তিশা চিন্তা করে সে আর দেখবে না। সে তার কাঁথাটা আবার তার মাথার উপর উঠিয়ে নেয়। কিছুক্ষণ পর সে সূরা পরে নিজেকে ফু দিয়ে ধীরে সুস্থে যখন কাঁথাটা তার মাথা থেকে সরায়, সে দেখতে পায় ঘরের ভেতর কিচ্ছু নেই। সে বুঝতে পারে যে সেই অবয়বটা হয়তো চলে গেছে। ঠিক সেই মুহূর্তে সে শুনতে পায় তার ঘরের দরজায় কেউ নক করছে। তিশা আতঙ্কে কেঁপে ওঠে। তিশা চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর আবার নকের শব্দ। তিশা জিজ্ঞেস করে কে। তখন তিশা শুনতে পায় দরজার ওপার থেকে তার স্বামী তাকে বলছে, এই আমি, দরজা খুলো। কিন্তু তিশার সাহস হচ্ছিল না যে সে বিছানা থেকে নেমে গিয়ে সেই দরজাটা খুলবে। সে চুপচাপ বিছানায় বসে থাকে। কিছুক্ষণ পর আবার সেই দরজায় নক হয়। তখন তিশা আবার জিজ্ঞেস করে কে। তখন তার স্বামী আবার দরজার ওপাশ থেকে বলে ওঠে যে আমি, দরজা খুলো। কিন্তু তিশা তারপরও তার বিছানা থেকে নামেনি। সে বিছানায় বসেছিল, কারণ সে জানে যে অনেক সময় গ্রামে এভাবে খারাপ কিছু এসে নাম ধরে ডাকে। তাই 3 বার জিজ্ঞেস করার পর যদি উত্তর আসে, সেক্ষেত্রেই একমাত্র দরজা খোলাটা নিরাপদ হবে। তাই তিশা আরেকবার বলে যে কে বাইরে। তখন তিশার স্বামী অনেকটা রাগ হয়ে বলে যে আমি, দরজা খুলো। তখন তিশা বিছানা থেকে নেমে দরজা খুলে। দরজা খোলার পর সে দেখতে পায় তার স্বামী দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তার স্বামীকে দেখে তিশা ভয়ে অনেকটা অভিমানী কষ্ট নিয়ে কেঁদে ফেলে। তিশার এই কান্না দেখে তিশার স্বামী খুবই অবাক হয়। সে তিশাকে জিজ্ঞেস করে যে তুমি কাঁদছো কেন, কি হয়েছে। তখন তিশা পুরো ঘটনাটা তার স্বামীকে বলে এবং সে এটাও বলে যে সে প্রথম ভয়টা পায় সেই ঘরের সামনে যে জঙ্গলে যে জায়গাটা, সেখানে। সে কিন্তু সেখানে কিছু দেখেনি, কিন্তু সে হঠাৎই খুবই ভয় পায়। এরপর এই কথা শোনার পর তিশার হাজবেন্ড তিশাকে বিভিন্ন সূরা পরে ফু দিয়ে দেন। এরপর তিশা এবং তিশার স্বামী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। তারা যখন বিছানায় শোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তারা আবার শুনতে পায় যে তাদের টিনের চালের উপর কেউ একজন হাঁটছে। এই শব্দটা তিশা এবং তিশার স্বামী দুইজনই শুনতে পায়। কিছুক্ষণ পর তাদের মনে হচ্ছে তাদের টিনের চালের উপর কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের বিকট শব্দ হচ্ছে। তিশার স্বামী এসব বিষয় সম্পর্কে জানতেন। তখন তিনি উজু করে কোরআন শরীফ পড়া শুরু করেন। তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করেন। তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেন, ঠিক তার কিছুক্ষণ পর সে শব্দটা নিজে নিজেই থেমে যায়। এরপর বেশ কিছুদিন আর কোনো সমস্যা হয়নি, কিন্তু তিশা প্রায় প্রত্যেক রাতেই অদ্ভুত কিছু স্বপ্ন দেখত। সে দেখত যে তাকে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে, অনেক দূরে নিয়ে যাচ্ছে। যে তাকে টেনে নিয়ে যাচ্ছে সে তার চেহারা দেখতে পেত না। সে প্রত্যেকবার স্বপ্নে চেষ্টা করত যে আজকে যদি আমি স্বপ্নটা দেখি তাহলে আমি এই লোকটার চেহারাটা দেখার চেষ্টা করব, কিন্তু কোনো সময় সে এই লোকটার চেহারা দেখতে পেত না। কিন্তু সে একটা বিষয় লক্ষ্য করত, সেটা হচ্ছে এই অবয়বটা তাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে চায়। তখন স্বপ্নের ভেতরেই আতঙ্কে সে জমে যেত। এভাবে বেশ কিছুদিন তার এই সমস্যাটা ঘটতে থাকে। এরপর তার স্বামী একবার তার কাজের জন্য বেশ কিছুদিন তার ঘরের বাইরে থাকতে হবে, অর্থাৎ বেশ কিছুদিন তিনি বাসায় আসবেন না। তো তিশাও ব্যাপারটা মেনে নেয়, কিন্তু তিশা সেদিন রাত থেকে আরেকটা স্বপ্ন দেখা শুরু করে। সে স্বপ্নে দেখে যে খুব সুন্দর চেহারার এক বৃদ্ধ তার বিছানার সামনে এসে দাঁড়িয়েছে। সে বৃদ্ধ আসার পর পুরো ঘর সুগন্ধে ভরে গেছে এবং সে বৃদ্ধ তাকে বলতো যে মা, তুমি 5 ওয়াক্ত নামাজ শুরু করো, তুমি সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করো। তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। তিশা প্রথম রাতে যখন এই স্বপ্নটা দেখে, পরদিন সকালবেলা সেই ব্যাপারটা ভুলে যায়, কিন্তু পরের দিন রাতের বেলাও ঠিক সে একই স্বপ্ন দেখে। এমনকি তার পরের দিন রাতের বেলাও সে একই স্বপ্ন দেখে। পরপর 3 দিন তিশা যখন একই স্বপ্ন দেখলো, তখন তার ভেতর একটা পরিবর্তন সে নিজে লক্ষ্য করে। সে চিন্তা করে যে যেহেতু এই লোকটা তাকে ভালো কাজ করার কথাই বলছে, সেহেতু সেই কাজটা শুরু করুক। তাই সে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে এবং যথাসম্ভব পাক পবিত্র থাকার চেষ্টা করে। এরপর সে এই লোকটাকে বেশ কিছুদিন দেখেনি। একদিন রাতের বেলা তার হঠাৎ করেই ঘুম ভেঙে যায়।
তো ঘুম ভাঙার পর সে চিন্তা করে যে সে তাহাজ্জুদের নামাজটা পড়ে ফেলবে, তাই সে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়ায়। সে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়ায় তখন সে হঠাৎ লক্ষ্য করে পুরা ঘর সুগন্ধে ভরে গেছে। সে অবাক হয়ে আশেপাশে তাকায় এবং সে দেখতে পায় ঘরের কোণায় সেই লোকটা দাঁড়িয়ে আছে, নুরানি চেহারার সেই বৃদ্ধ। সে বৃদ্ধ তাকে বলছে, মা, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছো এতে আমি খুবই খুশি হয়েছি। তোমার সমস্ত সমস্যা এখন থেকে কেটে যাবে, তুমি আর কোনো সমস্যায় পড়বে না। এই কথা শোনার পর তিশা নিজের মনের ভেতর এক ধরনের শক্তি অনুভব করে। সেই লোকটা তখনকার মতো চলে যায়, কিন্তু এরপর থেকে তিশা প্রায়ই এই লোকটাকে দেখতে পায় এবং সব থেকে আশ্চর্যের বিষয় যেটা, এই লোকটা তিশাকে বিভিন্নভাবে এখনো সাহায্য করে। যদি কোনো বিপদের সম্মুখীন হতে যায় তিশা, ঠিক তার আগেই এই লোক এই খবর বা এই ঘটনার একটা হিন্টস দিয়ে দেন তিশাকে, যাতে তিশা বুঝতে পারে যে তার কোন কাজটা করা উচিত আর কোনটা করা উচিত না। এখন পর্যন্ত তিশা সেই নুরানি চেহারার বৃদ্ধকে দেখতে পায় এবং সে বুঝতে পারে যে এই লোকটা তার ভালো চায় এবং এই লোকটা আসলে একটা জিন, যে অবশ্যই একজন ভালো জিন। এই জিনটা এখনো তিশার সাথে আছে এবং তিশা যেহেতু এই সমস্যার মধ্যে দিয়ে গেছে, সে জানে যে এই সমস্যার গভীরতাগুলো কতটুকু এবং কি পরিমাণ কষ্ট আছে এইসব সমস্যার ভেতর, কিভাবে এসব ঘটনা মানুষের জীবনকে পাল্টিয়ে দেয়। তাই সে তার এই ভালো জিনটার সাহায্যে কিছু কাজ করা শুরু করেছে ইদানিং। সে বিভিন্ন পজিশন ছাড়াবার কাজ করছে, সে টুকটাক এসব কাজ করছে এবং তিনি এসব কাজ করছেন তার সেই ভালো জিনটার কাছ থেকে পরামর্শ নিয়ে। তিনি এখনো প্রফেশনাল ভাবে বা টাকার বিনিময়ে এই কাজগুলো করেন না। তিনি যখন দেখেন যে কেউ অনেক বিপদে পড়েছে তখনই তিনি আসলে সাহায্য করেন। এটাই ছিল তিশার ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।